সে আমার সুব্রতা। গল্পের সূচনা পর্ব। সামিয়া স্নিগ্ধা। আমি কিছুতেই ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না বাবা। একটা মেয়েকে ভালোবাসি আমি। সেটা আর কতবার বলবো তোমাদের? একই কথা প্রতি বছর বলেই যাচ্ছ তুমি। প্লিজ এবার এসব কথা বন্ধ করো। রাগী গলায় কথাটা বলে থামল এক যুবক। ফোনের অপর পাশ থেকেই ওর বাবা মানহাজ চৌধুরী বলে উঠলেন, তুমি শুধুই চেঁচামেচি করছো আয়াজ। তোমাকে সে কবে থেকেই বলে যাচ্ছি একটাবার মেয়েটার ছবি তো দেখো, সেই কোন ছোটবেলায় তুমি ওকে দেখেছ। তারপর তো ওরা দেশের বাইরেই চলে গেল। তোমাকে কতদিন ধরে বলছি ওর সাথে একটাবার মিট করতে। যেহেতু একই দেশে থাকছো তোমরা, তাই একটাবার দেখা করতেই পারো। কিন্তু তুমি নিজের ইচ্ছেটাকেই উপরে রেখেছ। তবে একটা কথা কান খুলে শুনে রাখো। আগামী মাসে তোমার জেঠুরা সবাই দেশে আসবে। তোমাকেও আসতে হবে। বিয়ে হবে তোমাদের। এটাই আমার ফাইনাল ডিসিশন। কিন্তু বাবা। কোনো কিন্তু না। তুমি যেমন চেয়েছো তেমনটাই হয়েছে। বাইরে গিয়ে পড়াশোনা করবে বলেছিলে, তোমাকে বাইরেও পাঠিয়েছি। সেখানে বিজনেস স্টার্ট করতে চেয়েছিলে, সেটার পারমিশনও দিয়েছি। সব আবদার রেখেছি তোমার। এবার তোমাকেও আমার কথা শুনতে হবে। কথাটা বলেই ফোন কেটে দিলেন মানহাজ চৌধুরী। বিরক্ত ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসলেন। পাশেই ওনার স্ত্রী নাসরিন চৌধুরী ওনার মুখপানে চেয়ে আছেন। স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, নাসরিন, চিন্তা করছো কেন এত? এবার আয়াজকে আমাদের কথা শুনতেই হবে। তারপরেও যদি দেশে না আসে তাহলে আমি গিয়ে ওকে ওখান থেকে হিড় করে টেনে নিয়ে আসব। কথাটা মাথায় রেখো। নাসরিন চৌধুরী বলে উঠলেন, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? কথাগুলো এমনভাবে আমাকে বলছো, যেন আমি দেশের বাইরে আর ওখান থেকে আমি ফিরতে চাইছি না। অদ্ভুত। কথাটুকু বলেই বিরক্ত হয়ে তিনি চলে গেলেন। মানহাজ চৌধুরী হাত ছেড়ে ডাকলেন, নাসরিন, একটা কাপ চা দিও তো আমাকে। মাথাটা ভীষণ ধরে আছে আমার। ক্যালিফোর্নিয়ার নামকরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে জিন্স আর কমলা রঙের কুর্তি, গলায় স্কার্ফ পেঁচানো। চুলগুলো সুন্দর করে বাঁধা। গোলগাল চেহারাটা ভীষণ মায়াবী। প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট মেয়েটার। বিরক্তির কারণটা অবশ্য তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা। কিন্তু সেই মানুষটার চেহারায় নির্লিপ্ততা ভাব। এই এতক্ষণ ধরে পথ আটকে দাঁড়িয়ে আছে আর সে বিরক্ত হচ্ছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মাঝে বিন্দুমাত্র বিরক্তি কিংবা রাগ দেখা যাচ্ছে না। বরং সে মেয়েটার দিকে মুগ্ধতাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ভার্সিটি থেকে ক্লাস শেষ করে বেরোতেই মেয়েটির সামনে পথ আটকে এসে দাঁড়ায়। সহ্যের সীমা অতিক্রম করে এক প্রকার বিরক্তির স্বরেই মেয়েটি বলে উঠল, আপনি কি সরবেন সামনে থেকে? নাকি আমি লোকজন ডেকে জড়ো করব মি? তানভীর? মেয়েটার এমন ঝাঝালো স্বরের কথায় বিন্দুমাত্র পার্থক্য দেখা গেল না তার চেহারায়। 30 বছর বয়সী যুবকটি একদৃষ্টিতে মেয়েটির মুখপানে তাকিয়ে আছে। ফর্মাল গেটআপের লোকটার চেহারার দিকে একবার তাকিয়ে মেয়েটা ফের বলে উঠল, আমার ধৈর্যর সীমানা ছাড়িয়ে যাচ্ছে মি। তানভীর। আমি আর কতবার বলবো, আমি আপনাকে ভালোবাসি না। শুধু এভাবে এসে আমাকে বিরক্ত করবেন না। মেয়েটার কথা শুনে যুবকটা বিরক্ত হলো এবার। বিরক্তিসূচক একটা শব্দ অটোমেটিক বের হলো মুখ দিয়ে। একটু আগে বাবার কথাগুলো শুনে মাথা গরম হয়ে গিয়েছিল। এজন্যই মাথাটা ঠান্ডা করতে এসেছিল ভার্সিটির সামনে একটাবার মেয়েটাকে দেখবে বলে। কিন্তু মেয়েটা প্যান্টের পকেটে দুহাত খুঁজে সোজা হয়ে দাঁড়ালো আয়াজ। শান্ত দৃষ্টিতে মেয়েটার মুখপানে চেয়ে বলে উঠল, সমস্যা কি আপনার, সুব্রতা? আপনি নাই ভালোবাসলেন আমায়। আমায় তো বাসতে দিন। দেখতে দিন আপনাকে। সঙ্গে সঙ্গেই সুব্রতার মাথায় রাগ চড়ে গেল। খানিকটা চেঁচিয়ে বলে উঠল, ভীষণ অসভ্য লোক তো আপনি, একটা মেয়ে ভালোবাসে না আপনাকে। দিনের পর দিন আপনাকে ইগনোর করে যাচ্ছে আর আপনি সেই মেয়েটার পিছনে এখনো পড়ে আছেন? কেন ভালোবাসেন আমায়? ভালোবাসতে তো কোনো কারণ লাগে না, সুব্রতা। আপনাকে আমি আজ একদিন, দুদিন নয়, গত দুটো বছর ধরে ভালোবাসি। সেটা তো আমিও জানি। এই 2 বছর ধরে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছেন আপনি। সুব্রতার কথায় বিন্দুমাত্র চেহারার এক্সপ্রেশন পাল্টালো না আয়াজের। উল্টো কণ্ঠে দ্বিগুণ মুগ্ধতা নিয়ে বলল, আপনি জানেন আপনার এই রাগী কণ্ঠ শুনতেও কতটা ভালো লাগে আমার। রাগ করলে ভীষণ সুন্দর লাগে আপনাকে।
আপনার এসব আজেবাজে কথা শোনার একটু ইচ্ছে নেই আমার। আমার পিছু ছেড়ে দিন তানভীর। কথাটা বলেই আয়াজকে ধাক্কা দিয়ে গটগট করে হেঁটে চলে গেল সুব্রতা। ওর যাওয়ার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে হাসল আয়াজ। খানিকটা হেঁটে গিয়ে গাড়িতে বসে স্টার্ট দিতে দিতে আপনমনেই বলে উঠল, যত খুশি ইগনোর করুন, যত খুশি এড়িয়ে যান। ভালো তো আমি আপনাকেই বাসবো সুব্রতা। আপনার পিছু ছাড়া যে আমার পক্ষে সম্ভব নয়। বাড়ির সামনে এসে কলিং বেল বাজাতে লাগলো সুব্রতা। দারোয়ান লোকটা এসে গেট খুলে দিতেই গটগট করে হেঁটে চলে গেল বাড়ির ভেতর। আজ মেজাজটা ভীষণ গরম হয়ে আছে ওর। বাড়িতে ঢুকেই সুব্রতা হাত ছাড়ল, বাবা, ও বাবা, মা, কোথায় তোমরা? দ্রুত দেশে ব্যাক করার ব্যবস্থা করো তো। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। ভেতরের রুম থেকে বেরিয়ে এলেন আরিজ চৌধুরী। সুব্রতা ততক্ষণে বসে পড়েছে লিভিং রুমের সোফায়। আরিজ চৌধুরী এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? টেম্পারেচার এত গরম কেন? তোমার এক্সাম আগামীকাল শুরু হবে। এক্সাম শেষ হলেই তো আমরা দেশে ফিরব। সেটাই করো। আমার আর এসব ভালো লাগছে না। দেশে ফিরে আয়াজ ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করবে দ্রুত। ভেতরের রুম থেকে সুব্রতার মা ফারহানা চৌধুরী বেরিয়ে এসে বললেন, বাব্বা, সূর্য কোন দিকে উঠল আজ? সব সময় বিয়ের কথা শুনলে যেই মেয়ে কোনো সাড়া শব্দও করে না, সেই মেয়ে নিজে আজ আয়াজের নাম মুখে আনছে, আবার বিয়ের কথাও বলছে। সুব্রতা খানিকটা রেগে গিয়ে বলল, আরে অদ্ভুত তো, আমি কি কখনো আয়াজ ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে অমত করেছি নাকি? আমি তো তোমাদের সিদ্ধান্তে রাজি। আমি ওনাকেই বিয়ে করব। আলিনা একটা ট্রেতে করে খাবার নিয়ে ওর জন্য রুমে প্রবেশ করতে করতেই বলে উঠল, তাহলে আয়াজের ছবি দেখতে চাও না কেন? সব সময় তো এড়িয়েই যাও। সুব্রতা ট্রে থেকে চায়ের কাপটা তুলে নিয়ে বলল, ভাবি, উনি নিজেও তো একই দেশে থাকা সত্ত্বেও আমার সঙ্গে দেখা করতে চাইছে না। সেজন্যই আমি ঠিক করেছি দেশে ফিরেই একেবারে ওনাকে দেখব। আরিজ চৌধুরী আর ফারহানা চৌধুরী সুব্রতাকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলে চলে গেলেন। আলিনা সুব্রতার পাশে বসে বলে উঠল, কি ব্যাপার বলো তো ননদিনী? কিছু হয়েছে? সুব্রতা চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, একটা ছেলে আমায় প্রচুর ডিস্টার্ব করে। ভালোবাসে। কিন্তু আমি ওই ছেলেকে ভালোবাসি না, ভাবি। তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আয়াজ ভাইকে বিয়ে করতে। তাছাড়া আমার নিজের অ্যারেঞ্জ ম্যারেজের ইচ্ছে ছিল। প্রেমের বিয়ে পছন্দ নয় আমার। তাই ঠিক করেছি দেশে ফিরেই ওনাকে দেখব। আলিনা মুচকি হেসে বলল, বুঝলাম। চা শেষ করে সুব্রতা আলিনাকে জড়িয়ে ধরে বলল, চাটা বেশ ভালো বানাও তুমি। সব সময় আমার জন্য তুমিই চা বানিয়ে দিবে। ঠিক আছে। আলিনা সুব্রতার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, অবশ্যই। একমাত্র ননদিনীর জন্য প্রতিবেলায় চা করে দেয়া কোনো ব্যাপার নাকি? সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমিও চা খেতে খেতে তোমার মতোই চাকর হয়ে যাচ্ছি সুব্রতা। দিনে কয়েক কাপ চা না খেলে এখন আর চলেই না। সুব্রতা হেসে বলল, ভালোই তো। কিন্তু ভাইয়া যেন না জানে। সিঁড়ি বেয়ে ফর্মাল গেটআপে নামতে নামতে একজন গম্ভীর গলায় বলল, আমাকে না জানিয়ে কি করা হচ্ছে? সুব্রতা উঠে দাঁড়িয়ে বলল, তেমন কিছুই না ভাইয়া। আমি শুধু বলছিলাম দেশে ব্যাক করার কথা। আলিনা এগিয়ে গিয়ে বলল, কোথায় যাচ্ছ সাদাব? সাদাব বেরিয়ে যেতে যেতেই জবাব দিল, একটু কাজ আছে। আসছি আমি। আলিনা দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে বলে উঠল, আল্লাহ হাফেজ, সাবধানে যেও। সুব্রতা রুমে এসে ফ্রেশ হলো। জামাকাপড় পাল্টে বিছানায় শরীর এলিয়ে দিয়ে ভাবতে লাগলো আয়াজের কথা। ওর অনেক দিনের স্বপ্ন, যাকে বিয়ে করবে তাকে সবটা দিয়ে ভালোবাসবে। বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা মোটেও পছন্দ নয় সুব্রতার। তাই তো এতদিন সমস্ত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে। এসব মনে হতেই হঠাৎ তানভীরের কথা মনে পড়ে গেল। ছেলেটা যদিও ৮-১০টা ছেলের মতো ওকে ইপটিজিং করে না কিংবা বাজে কোনো মন্তব্য করে না, তবুও তাকে ভালো লাগে না সুব্রতার। ছেলেটা ওকে গত ২ বছর যাবৎ ভালোবাসে। সব সময় সামনে না এলেও দূর থেকে ওকে দেখে। যে জিনিসটা মোটেও পছন্দ নয় সুব্রতার। তানভীর এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে উঠে পড়ল সুব্রতা। এই ছেলেকে নিয়ে কিছুতেই ভাবতে চায় না সে। রুম থেকে বেরিয়ে পাশের ছোট্ট রুমটাতে গেল সুব্রতা। এই রুমটাকে এক প্রকার লাইব্রেরি বলা চলে। সুব্রতা বই পড়তে ভীষণ ভালোবাসে। বই কিনে কিনে এখানটায় একটা ছোটখাটো লাইব্রেরি বানিয়ে ফেলেছে সে। রুমের বাদিকের বড় বুকশেলফটা থেকে ওদের পারিবারিক অ্যালবামটা নামিয়ে আনলো।
অতঃপর রুমে এসে বিছানায় বসে ছবিগুলো দেখতে লাগলো। ওর বাবা আর চাচা, দুই পরিবারের একসঙ্গের ছবি। বাবার কোলে সুব্রতা। তখন ওর বয়স 2 বছর। একপাশে ওর বড় ভাই সাদাব আর সুব্রতার পাশেই দাঁড়ানো 6-7 বছর বয়সী একটা ছেলে। ছেলেটা হাসিমুখে ছোট্ট সুব্রতার দিকে তাকিয়ে আছে। ছেলেটার ছবির উপর হাত রেখেই সুব্রতা মুচকি হাসল। বিড়বিড়িয়ে বলল, আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। রাতের আধার পেরিয়ে দিনের আলো ফুটল। সূর্যিমামা সেই ভোরেই মেঘের আড়াল থেকে বেরিয়ে গোটা ধরণীতে নিজের তেজ ছড়িয়ে দিচ্ছে। বেশ গরম আজ। এসি চলছে। বিছানায় ঘুমিয়ে আছে সুব্রতা। এই নিয়ে বেশ কবার অ্যালার্ম বেজেছে। বারবার বন্ধ করে বালিশে মুখ গুজে ঘুমিয়েছে সুব্রতা। সকাল 7:52। ফের অ্যালার্ম বাজছে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল সুব্রতার। এক চোখ মেলে দেয়াল ঘড়িতে সময় দেখে নিল। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে উঠে বসল সে। এবার না উঠলে ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। হাই তুলতে তুলতে নেমে দাঁড়ালো বিছানা থেকে। বালিশের পাশ থেকে অ্যালবামটা নিয়ে বুকশেলফে রেখে এলো। একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিংয়ে এলো। ফারহানা চৌধুরী, আলিনা, সাদাব সবাই আছে। ওর বাবা আরিজ চৌধুরী বাড়িতে নেই। জরুরি কাজে কোথায় যেন গিয়েছেন। চেয়ার টেনে বসতেই সাদাবের গমগমে কণ্ঠস্বর কানে এলো, তোকে নাকি কোন ছেলে বিরক্ত করে সুব্রতা? আজ ভার্সিটিতে যাব তোর সাথে। ওই ছেলের চোখ দুটো উপড়ে দিয়ে আসব। কণ্ঠে রাগ স্পষ্ট। সাদাব রেগে আছে। যার ফলে চোখজোড়াও লাল বর্ণ ধারণ করেছে। সুব্রতা বলে উঠল, তার প্রয়োজন নেই ভাইয়া। এখানে আছি বা আমি কদিন এক্সাম শেষেই তো দেশে চলে যাব। শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। সাদাব কিছু বলবে কিন্তু তার আগেই ফারহানা চৌধুরীর চোখ ইশারায় থেমে গেল সে। সুব্রতা দ্রুত খাওয়া শেষ করে আলিনাকে বলল, ভাবি চা দাও তো। চা না খেলে একটা ক্লাসেও ঠিকমতো মনোযোগ দিতে পারবো না। আলিনা কেটলি থেকে চা ঢেলে এগিয়ে দিল। সুব্রতা আয়েশ করে চায়ের কাপে চুমুক দিতেই সাদাব ফের বলে উঠল, আজ সন্ধ্যায় আয়াজের সঙ্গে দেখা করতে যাব আমি। রেডি হয়ে থাকিস। সুব্রতা ছোট ছোট চোখে চাইল সাদাবের দিকে। অবাক স্বরে বলে উঠল, উনি দেখা করবেন? উনি নিজেও তো এতদিন চায়নি আর আমিও চাই না এখনই এসব নিয়ে ভাবতে। এক্সাম শেষ হলে দেশে ফিরেই ওনার সঙ্গে দেখা করব ভাইয়া। সাদাব প্রশ্ন ছুড়ল, তুই আদৌ আয়াজকে বিয়ে করতে রাজি তো মন থেকে? নাকি পরিবারের কথায়? জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা সুব্রতা নিজে ভেবেচিন্তেই নিয়েছে ভাইয়া। সুব্রতা অন্য মেয়েদের মতো নয়। সে যথেষ্ট বুঝে। তাই এ নিয়ে তোমাদের ভাবতে হবে না। কথাটা বলেই সুব্রতা বেরিয়ে গেল বাসা থেকে। আর তো কয়েকটা দিন তারপর থেকে আর ওই ছেলের মুখদর্শন আর করতে হবে না। আর না ওই ছেলে ওর সামনে এসে ভালোবাসার কথা বলতে পারবে। বেশ শিক্ষা হবে ছেলেটার। কথাগুলো ভাবতে ভাবতেই সুব্রতা এগিয়ে চলল ভার্সিটির দিকে। অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে আয়াজ। কিবোর্ডে টাইপিং করতে করতে হঠাৎ আঙ্গুল থেমে গেল। আয়াজ চেয়ারে মাথা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছুই। বাবা সকাল থেকে আরো বেশ কবার কল দিয়েছে। আয়াজ ধরেনি। ওর বিয়ে নিয়ে বেশ সিরিয়াস মানহাজ চৌধুরী। মনে হচ্ছে এবার ওর ইচ্ছের বিরুদ্ধেই বিয়ে দিয়ে ছাড়বে বাবা মা। আয়াজ চোখ বুজে নিল। চোখের সামনে ভেসে উঠল প্রিয় রমণীর মুখখানা। মেয়েটাকে ভুলে অন্য কাউকে বিয়ে করা আয়াজের পক্ষে সম্ভব নয়। 2 বছরে মেয়েটা ওর মনমস্তিষ্ক সবটা দখল করে নিয়েছে। আয়াজের ভীষণ ইচ্ছে করছে একটাবার সুব্রতাকে দেখতে। চোখ মেলে ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো আয়াজ। বেরিয়ে গেল কেবিন থেকে। গাড়ি নিয়ে রওনা দিল সুব্রতার ভার্সিটির দিকে। ভার্সিটির রাস্তার অপর পাশের রাস্তায় গাড়ি পার্ক করে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সুব্রতা একটু পরেই বেরোবে। ওর ভার্সিটির সময় জানে আয়াজ। 2 বছর ধরে এখানেই ওকে দেখতে আসে। তাছাড়া 1-2বার অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য জায়গায় দেখা হয়ে গেছে। তবে আয়াজ কখনোই সুব্রতাকে ফলো করেনি কিংবা ওকে বিরক্ত করেনি। আয়াজ দাঁড়িয়ে চেয়ে আছে ভার্সিটির গেটের দিকে। প্রায় 10 মিনিট পর সুব্রতা বেরিয়ে এলো। আয়াজকে দূর থেকে দেখেই সুব্রতা ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে এগিয়ে আসে। সুব্রতাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকে যায় আয়াজের। যে মেয়ে সবসময় ওকে দেখলেই বিরক্ত হয়ে চলে যায় দ্রুত, সে মেয়ে ওর কাছে আসছে এটা যেন বিশ্বাস হচ্ছে না আয়াজের। আয়াজ দেখেই যাচ্ছে সুব্রতাকে। সাদা রঙের থ্রিপিস পরিহিত মেয়েটা ধীরে সুস্থে রাস্তা পেরিয়ে এদিকটা এলো।
ওর মুখোমুখি দাঁড়িয়ে বা হাতের অনামিকা আঙ্গুলটা ওর সামনে ধরে বলল, দেখুন তো তানভীর, এটা কি? আয়াজ তাকালো। হীরের একটা আংটি ঝলমল করছে শুভ্রতার আঙুলে। কিছু বলল না। শুভ্রতা ফের বলে উঠল, এটা কিসের আংটি জানেন? আমার এঙ্গেজমেন্টের। আমার বিয়ে কিছুদিন পর। সুতরাং আমার পিছু ঘুরে আপনার আর লাভ নেই। আয়াজ 2 সেকেন্ডের জন্য থমকে গেল। নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, এসব বলে লাভ নেই। ভালোবাসি আপনাকে আমি। সারা জীবন আপনাকেই ভালোবাসব। আর আপনি আমারই হবেন। শুভ্রতা উচ্চস্বরে হেসে উঠল, শুধু শুধু এসব ভেবে নিজের লাইফটা একটা মেয়ের পিছনে নষ্ট করছেন। আমি কখনোই আপনার হব না। কারণ আমি আমার কাজিনকে ভালোবাসি। তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কিছুদিন পর আমাদের বিয়ে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তাই আমায় নিয়ে স্বপ্ন দেখা বাদ দিন তানভীর। আয়াজ চুপ করে রইল। শুভ্রতা ওর কাজিনকে ভালোবাসে? এঙ্গেজমেন্ট হয়ে গেছে? কিন্তু কখন? গতকাল? আয়াজকে ভাবতে দেখে শুভ্রতা ফের বলে উঠল, কি ভাবছেন? কখন এঙ্গেজমেন্ট হয়েছে? গতকাল সন্ধ্যায়। আমাদের দুই পরিবারের সবাই হ্যাপি। সবচেয়ে বেশি হ্যাপি আমি। কারণ যাকে ভালোবাসি তাকে নিজের করে পাব। আয়াজের চেহারায় আধার নেমে এলো। বুকটায় যেন অদৃশ্য ফাটল ধরেছে। ভালোবাসার মানুষটার কণ্ঠে অন্য কারো নাম শুনতাই প্রচণ্ড কষ্ট হচ্ছে। আয়াজের ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে ভীষণ হাসি পেল শুভ্রতার। সে আর কিছু না বলেই ঠোঁটের কোণে গা ঝালানো হাসিটা ঝুলিয়ে আয়াজের সামনে থেকে চলে এলো। আয়াজ একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। মনের ভেতর বিষণ্ণতার ঝড় উঠেছে। তোলপাড় হয়ে যাচ্ছে সবকিছু। এক পা দুপা করে পিছিয়ে গেল আয়াজ। গাড়িতে উঠেই ফুল স্পিডে স্টার্ট দিল। নিজের ফ্ল্যাটে এসেই গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেলল বিছানায়। ফর্সা চেহারা লাল হয়ে আছে। চোখ টলমল করছে। অসহ্য লাগছে সবকিছু। ভীষণ যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটায়। ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে অন্য কারো সাথে, এতগুলো দিন ধরে যাকে নিয়ে সংসার করার স্বপ্ন বুনেছিল, সে মানুষটা অন্য একজনের হয়ে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না আয়াজ। ফোন বেজে উঠতেই পকেট থেকে বের করল। আননোন নাম্বার। রিসিভ করল আয়াজ। ওপাশ থেকে ভেসে এলো একজনের কণ্ঠস্বর, হ্যালো শাদাব চৌধুরী বলছি। তোমার কাজিন। আয়াজ নড়েচড়ে বসল। আরিজ চৌধুরীরা বিদেশে আসার পর থেকে মানহাজ চৌধুরীদের সঙ্গে কথা হলেও আয়াজের সঙ্গে শাদাবদের কথা হয়নি। দূরত্বের কারণে ওদের কাজিনদের মধ্যে তেমন কথোপকথন হয় না বললেই চলে। তাছাড়া আয়াজ অন্যরকম। সব সময় নিজের পড়াশোনা, ক্যারিয়ার এসবেই ব্যস্ত থাকত। তবে শাদাবের নাম শুনে মনে পড়ল। গলা স্বাভাবিক করে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো। তুমি তো আমাদের সঙ্গে দেখা করতেও চাইছো না আয়াজ। অথচ কিছুদিন পর আমার বোনের সাথে তোমার বিয়ে। আসলে আমি ভীষণ ব্যস্ত ভাইয়া। আজ যদি ফ্রি থাকো তবে সন্ধ্যায় দেখা করি? সরি ভাইয়া, আজ তো পারবো না। অফিসের কাজে ব্যস্ত। আচ্ছা। ফ্রি হয়ে জানিও আমায়। আয়াজ হুম বলে কল কেটে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। অসহ্য লাগছে সবকিছু। যাকে চিনে না, জানে না তার সাথেই ওর বিয়ে দিতে চাইছে পরিবারের সবাই। অথচ যাকে ভালোবাসে সে মানুষটা তাকে বুঝলই না। উল্টো তার বিয়ে হয়ে যাবে অন্য একজনের সাথে। আয়াজের ভীষণ বিরক্ত লাগছে। একদিকে ওর কাজিনের সাথে বিয়ের কথা ভেবে রাগে মাথা ফেটে যাচ্ছে, আরেকদিকে শুভ্রতাকে না পাওয়ার যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে। আয়াজের ভীষণ ক্লান্ত লাগছে। শুভ্রতার বলা প্রত্যেকটা কথা কানে বাজছে। যন্ত্রণা হচ্ছে ভেতরটায়। মাথা চেপে ধরে আয়াজ ওয়াশরুমের দিকে পা বাড়ালো। শাওয়ার অন করে বসে পড়ল। পানির ধারারা ভিজিয়ে দিতে লাগলো যন্ত্রণায় ছটফট করতে থাকা একলা প্রেমিককে। শুভ্রতা বাড়ি ফিরে এসেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করল। আয়াজকে কথাগুলো বলতে পেরে মনটা আজ বেশ ফুরফুরে। তখন বিকেল। রুমে পড়ার টেবিলে বসে কিছু লিখছিল শুভ্রতা। দরজায় করা নাড়ার আওয়াজে উঠে গিয়ে দরজা খুলে দিল। আলিনা এসেছে। হাতের ছোট্ট ট্রেতে করে দুজনের জন্য চা নিয়ে। শুভ্রতা হাসি হাসি মুখ করে ধন্যবাদ জানিয়ে চায়ের কাপে চুমুক দিল। আলিনা বিছানায় বসতে জিজ্ঞেস করল, তোমায় আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে। কোনো ভালো খবর আছে নাকি শুভ্রতা? শুভ্রতা হাসতে হাসতে বলল, আজকে ওই ছেলেকে একদম উচিত শিক্ষা দিয়ে এসেছি ভাবি। আশা করি এবার আমার পিছু ছেড়ে দিবে। কি করেছ? শুভ্রতা হাতের আংটিটা দেখিয়ে বলল, লাস্ট বার্থডেতে ভাইয়ার দেয়া এই আংটিটা দেখিয়ে বলেছি আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
আমার কাজিনকে ভালোবাসি আমি আর তাকেই বিয়ে করব। জানো ভাবি, তখন ওই ছেলের চেহারাটা জাস্ট দেখার মতো ছিল। বেচারা নিশ্চয়ই আমার শোকে এখন অশ্রু বিসর্জন দিচ্ছে। সুব্রতার কথাগুলো শুনেই আলিনা হেসে উঠল। বাব্বা, তুমি তো দেখছি সেই লেভেলের চাল খাটিয়েছ। যাকে এখন অবধি দেখোইনি তাকে ডিরেক্ট ভালোবাসো বলে এসেছ। ইউ আর গ্রেট সুব্রতা। বলেই হাত মেলালো দুজন। আলিনা আর সুব্রতা খুব ক্লোজ। বয়সের পার্থক্যও বেশি নয়। সুব্রতা অল্পভাষী, খুব কম কথা বলে, অপরিচিতদের সঙ্গে প্রয়োজন ছাড়া একটা বাক্য ব্যয় করে না। তবে পরিচিত কাছের মানুষদের সাথে সে খুবই ক্লোজ। স্বভাবে কিছুটা রাগীও। ওর রাগ সম্পর্কে বাড়ির সবারই ধারণা আছে। তাই তো আয়াজের সাথে বিয়ে ঠিক করার পর এ ব্যাপারে তেমন একটা আগ্রহ প্রকাশ না করার ফলে সবাই ভেবেছিল সুব্রতা এই বিয়ে নিয়ে রাজি নয়। আয়াজের মুখোমুখি হলে যদি রাগ দেখিয়ে বিয়ে ভেঙে দেয় তখন তো অসম্মান হবে ওনাদের। এই কথা ভেবে ফারহানা চৌধুরী ভেবেছিলেন বাংলাদেশ যাওয়ার আগে ভালোভাবে সুব্রতাকে জিজ্ঞেস করে তবেই নিয়ে যাবেন, কিন্তু কাল সুব্রতা নিজেই বলে দিয়েছে আয়াজকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই। এটা শোনার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আয়াজ দাঁড়িয়ে আছে বেকনিতে। সুব্রতাকে নিয়ে ভাবনারা যেন শেষ হচ্ছে না। এ কেমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। ভালোবাসার মানুষটাকে বুঝি নিজের করে পাবে না আয়াজ, সে যদি ভাগ্য নাই থাকে তাহলে সে এলো কেন জীবনে। আয়াজের মন মানছে না। কিছুতেই ওই শুভ্রা নামের মেয়েটাকে বিয়ে করবে না আয়াজ। হঠাৎ খেয়াল হলো দুজনের নামটা কাছাকাছি, প্রায় এক। শুভ্রা আর সুব্রতা। কিন্তু তাতে কি? আয়াজ তো সুব্রতাকেই মন দিয়ে বসেছে। তার হৃদয় অন্য কাউকে জায়গা দেয়া তো ইহজন্মেও সম্ভব নয়। আয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সেদিনের পর এক সপ্তাহ পেরিয়েছে। সুব্রতাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এরপরের দিন থেকেই। আয়াজ এখনো যায়। তবে এখন আর গাড়ি নিয়ে নয় কিংবা সামনে গিয়ে নয়। দূর থেকে এক পলক লুকিয়ে দেখে সুব্রতাকে। হাসিখুশি মেয়েটা প্রতিদিন পরীক্ষা শেষে বেরিয়ে এদিক ওদিক চায়। ওকে দেখতে না পেলেই ঠোঁটের কোণে ঝুলে অন্য হাসি। আয়াজ সেই হাসির অর্থোদ্ধার করতে পারেনি এখন পর্যন্ত। তবে ওর কেন যেন মনে হচ্ছে সুব্রতা ওকে মিথ্যে বলেছে। হয়তোবা ওকে দূরে সরিয়ে দেয়ার জন্যই। আয়াজ সামনের রাস্তায় দৃষ্টি ফেলে। ব্যস্ত শহরের রাস্তায় গাড়ি ছুটে যাচ্ছে। আয়াজ তাকায় আকাশপানেট। শুভ্র মেঘেদের আনাগোনা। গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আয়াজ বিড়বিড় করে, সত্যি মিথ্যে আমি জানি না সুব্রতা। শুধু জানি আমি ভালোবাসি আপনায়। একটু বেশিই ভালোবাসি। আরিজ জেঠুর মেয়েকে বিয়ে করার মোটেও ইচ্ছে নেই আমার। কেননা এই হৃদয় আপনি ব্যতীত অন্য কারো জায়গা নেই সুব্রতা। এ হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধু আপনার নাম স্পন্দিত হয়। শুধু আপনার। সময় পেরোয়। বিকেল পেরিয়ে সন্ধ্যা। সন্ধ্যা গড়িয়ে রাত। আয়াজ তখনও একইভাবে কাচের রেলিং ধরে দাঁড়িয়ে। ফোন কল বেজে উঠতেই আয়াজ অনাগ্রহে সেটি রিসিভ করে। গম্ভীর গলায় বলে উঠে, হ্যালো। ওপাশ থেকে মানহাজ চৌধুরীর কণ্ঠ ভেসে এলো, আয়াজ তুমি আমার ফোন তুলছ না কেন? আজ সারাদিন তোমার তো সেই একটাই কথা। আমার বিয়ে ছাড়া তো অন্য টপিকে কথা বলছো না। এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। তুমি নাকি সাদাবের সঙ্গে দেখা করতে যাওনি? কিসের এত ব্যস্ততা তোমার? শোনো আয়াজ, যত যাই করো না কেন কোনো লাভ হবে না। তোমার সব আবদার রেখেছি এতদিন, তাই এখন আমার কথা মতো তোমার বিয়ে শুভ্রার সাথেই হবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর যত তাড়াতাড়ি ওই বাইরের দেশের মেয়েটাকে ভুলতে পারবে ততই তোমার জন্য ভালো। আয়াজ দমে গেল। রাগ উঠলেও নিজেকে সংযত করে চুপ থাকল। ভালো লাগছে না কিছুই। একদিকে সুব্রতার সেদিনের কথাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে, আরেকদিকে প্রতিনিয়ত ওর বাবা শুভ্রাকে বিয়ে করার জন্য ওকে জোর করছে। মানহাজ চৌধুরী ফোন রেখে দিলেন। আয়াজ ফোনটা রেখে দিল পকেটে। বাতাসে ওর চুল উড়ছে কিছুটা। আয়াজ পরিকল্পনা করে নিচ্ছে কি করে শুভ্রার সাথে বিয়েটা আটকাবে। দেশে যদি জোর করে নিয়েও যায় ওকে, তারপরেও সে সুব্রতা ব্যতীত কাউকে বিয়ে করবে না। চৌধুরী বাড়িতে রাত 10টার মাঝেই সবাই রাতের খাবার সেরে নেয়। মানহাজ চৌধুরী এসব ব্যাপার খুব ভালোভাবে মেনে চলেন। সঙ্গে বাড়িতে যারা থাকে তাদেরকেও মেনে চলতে হয়। দেশে মানহাজ চৌধুরীর নিজস্ব ব্যবসা, জায়গাজমি সম্পত্তির অভাব নেই। চেয়েছিলেন ছেলেকেও নিজের ব্যবসা বুঝিয়ে দিবেন, কিন্তু ওনার ছেলে জেদ ধরে নিজেই বাহিরে ব্যবসা শুরু করেছে। রাত 10:30টার ঘর পেরিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে 11টার দিকে।
রাতের খাবার টেবিলে ছোট ছেলে আদিলকে না পেয়ে নাসরিন চৌধুরীকে জিজ্ঞেস করেন, আদিল কোথায়? খেতে এলো না কেন? সন্ধ্যায় বেরিয়েছে বন্ধুদের সাথে। আজ বাইরেই খাবে। মানহাজ চৌধুরী আর কিছু বলেন না। কিন্তু এখনো আদিল বাড়ি না ফেরায় মানহাজ চৌধুরী ওর ফোনে কল দেয়। আদিল রিসিভ করছে না দেখে চিন্তায় পড়ে যান তিনি। চিন্তিত স্বরে বলে উঠেন, ছেলেটা গেল কোথায়? ফোন ধরছে না কেন? নাসরিন চৌধুরী নিজেও বিরক্ত দুই ছেলেকে নিয়ে। এক ছেলে তো দেশের বাইরে যাওয়ার পর এখনো দেশে ফিরেনি। আদৌ আগামী মাসে আসবে কিনা তারও ঠিক নেই। আর ছোট ছেলে বাবাকে মেনে চললেও ওনার কথা কানেও তুলে না। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার অনার্স তৃতীয় বর্ষে আদিল। কিন্তু সে পড়াশোনার ধারেকাছেও নেই। সেজন্যই তো গত দুটো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি। কোনোরকম টেনেটুনে পাশ করেছে। এর জন্য অবশ্য আদিলকে বোকাও খেতে হয়েছে বাবার কাছে। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিয়েই এই ছেলের দিন কাটে। 11:45 যখন বাজে ঠিক তখনই নাসরিন চৌধুরীর ফোনে কল দেয় আদিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আদিলের কণ্ঠস্বর ভেসে আসে, মা দরজাটা খুলো তো। বাবা কি জেগে আছে? নাসরিন চৌধুরী ছোট্ট করে উত্তর দিলেন, খুলছি। বাড়ির দরজা খুলতেই আদিল চমকে উঠল। মানহাজ চৌধুরী দরজা খুলেছেন। চোখের দৃষ্টি কঠিন। আদিল মাথা নিচু করে মিনমিনে গলায় অজুহাত দিতে লাগল, বাবা, আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। মানহাজ চৌধুরী কঠিন স্বরে বলে উঠলেন, আড্ডা দিতে দিতে সময়ের খেয়াল নেই তাই তো? ঘড়িতে দেখো, একটু পর 12টা বাজবে। ভদ্র বাড়ির ছেলেরা এত রাত করে বাড়ি ফেরে না আদিল। নিজের মর্জিমতো চললে হবে না। এখন থেকে রাত 11টার ভেতরে বাড়িতে চলে আসবে। পরের সেমিস্টারে যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সোজা বাড়ি থেকে বের করে দিব। কথাটা মাথায় রেখো। যাও রুমে যাও। আদিল মাথা নিচু রেখেই বাড়িতে ঢুকল। নাসরিন চৌধুরী বলে উঠলেন, একদম ঠিক হয়েছে। দিন দিন আয়াজের মতো হয়ে যাচ্ছিস তুই। আমাকে তো ভয় পাস না। তোর বাবাই একদম ঠিক তোদের দুই ভাইয়ের জন্য। সামনের মাসে দেখিস, তোর বড় ভাইকে কিভাবে বিদেশ থেকে ধরে আনে। আদিল নিজের রুমে যেতে যেতে বলে, ভাইয়া কি ছোট বাচ্চা নাকি ওকে কি টেনে হিঁচড়ে আনবে? আরেকটা জিনিস বুঝি না আমি। ভাইয়া যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিলেই তো হয়। শুধু শুধু তোমরা ঝামেলা করছো। আদিলের শেষ কথাগুলো কানে পৌঁছাতেই মানহাজ চৌধুরী কড়া গলায় বলে উঠেন, আমরা যা করছি আয়াজের ভালোর জন্যই করছি। তোমার ওই জেদি ভাইকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। একটাবার শুভ্রার সাথে দেখা করলে কি হতো? মেয়েটাকে না দেখেই রিজেক্ট করে দিচ্ছে। আদিল থেমে দাঁড়ালো। অনুরোধের স্বরে বলে উঠল, বাবা, প্লিজ ভাইয়াকে বোঝার চেষ্টা করো। অপছন্দের কারো সাথে বিয়ে হলে কি ভাইয়া ভালো থাকবে? নাকি শুভ্রা আপুকে ভালো রাখবে? একটাবার বিয়ে হয়ে গেলে সব ঠিক থাকবে। শুভ্রা আমাদের বাড়ির মেয়ে। শান্তশিষ্ট, নম্রভদ্র। তাছাড়া বাইরের দেশের একটা মেয়ে কেমন হবে বুঝিস না তুই? ওই বিদেশিনীর ভূত আয়াজের ঘাড় থেকে নামিয়েই ছাড়ব আমি। কথাটা বলেই গটগট করে হেঁটে চলে গেলেন মানহাজ চৌধুরী। আদিল ছোট্ট একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। সকালবেলা। শুভ্রতা গোসল সেরে বেরিয়েছে মাত্রই। প্রচণ্ড গরম লাগছে। পড়াশোনা করতে করতে পাগলপ্রায় সে। আজ পরীক্ষা আছে ওর। চুলগুলো দ্রুত মুছে শুভ্রতা এসি ছেড়ে বসল আরও একবার বইয়ে চোখ বুলিয়ে নিতে। পরনের গোলাপি রঙা সুতির গাউনটার উপর দিয়েই গলায় ওড়না জড়ানো। ছোট থেকে বিদেশে থাকলেও এখানকার সংস্কৃতি তেমন একটা পছন্দ নয় শুভ্রতার। নিজের দেশ, দেশের সংস্কৃতি, খাবার দাবার এসবই তার ভালো লাগে। খুবই সাদামাটা আর মার্জিতভাবে চলাফেরা করে সে। এত কিছুর মাঝেও শুভ্রতার হঠাৎ মনে পড়ে গেল আয়াজের বলা একটা কথা। আয়াজ যখন ওকে ভালোবাসার কথা জানায় তার কিছুদিন পর এক বিকেলে আয়াজের সাথে দেখা হয়েছিল একটা রেস্তোরাঁয়। শুভ্রতা একাই বেরিয়েছিল সেদিন। আয়াজ ওকে দেখতেই এগিয়ে আসে। সামনাসামনি বসে বলে, এই সাধারণের মাঝেও আপনি অসাধারণ, একদম আলাদা। এই জন্যই বোধ হয় আমার হৃদয় আপনার প্রেমে পড়েছে। আমার হৃদাকাশের পুরোটা জুড়েই শুধু আপনি শুভ্রতা। শুভ্রতা এর প্রত্যুত্তর করেনি। একটাবারও আয়াজের চোখে তাকায়নি। দৃষ্টি অন্যদিকে রেখে কড়া গলায় বলেছিল, আপনি এখানে কেন এসেছেন? আমায় কি একটু শান্তিতে থাকতে দিবেন না? আয়াজ শুনল, কিন্তু পাত্তা দিল না। শুভ্রতা খাবার অর্ডার করছিল। সেসব চলে আসায় শুভ্রতাও আর উঠতে পারল না। অস্বস্তি হলো বেশ।
আয়াজ বুঝতে পেরে উঠে গিয়ে দুটো টেবিল পেছনে বসল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুব্রতা। আয়াজ সেখানেই বসে রইল। মুগ্ধতাভরা দৃষ্টিতে পুরোটা সময় দেখে গেল সুব্রতাকে। সুব্রতার ধ্যান ভাঙল ফারহানা চৌধুরীর ডাকে। তিনি মেয়েকে ডাকতে এসেছেন নাস্তা করার জন্য। সুব্রতা পড়তে পড়তেই বই নিয়ে নাস্তার টেবিলে এসে বসে। নাস্তা সেরে দৌড়ে রুমে আসে। চুলগুলো শুকিয়ে সুন্দর করে বেঁধে নেয়। পরীক্ষার সবকিছু গুছিয়ে হাতঘড়ি পরে তৈরি হয়ে নিচে নামে। আরিজ চৌধুরী নিজেও বেরোবেন। মেয়েকে দেখেই জিজ্ঞেস করেন, পরীক্ষা কেমন হচ্ছে সুব্রতা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমিও বেরোচ্ছি। চলো তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি। সুব্রতা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। আরিজ চৌধুরী এসে গাড়ি বের করলেন। মেয়েকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে যান তিনি। বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আদিল। ছাদের পশ্চিম দিকটায় দাঁড়ানো সে। পরন্ত বিকেলের সূর্যের কমলা আলো এসে ছড়িয়ে পড়ছে আদিলের চোখে মুখে। ওর ঠোঁটের কোণে হাসি বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। ফোনের ওপাশের ব্যক্তির কথায় আদিল শব্দ করে হেসে ফেলল আবারও। বলে উঠল, বিয়ে ভাঙ্গার জন্য তুমি যা প্ল্যান করেছ সেটা 100% কাজে দিবে, কিন্তু কথা হচ্ছে শুভ্রা আপু যদি একবার বাবাকে বলে দেয় অথবা বাবা যদি কোনোভাবে জেনে যায় তাহলে কিন্তু তোমাকে ছাড়বে না ভাইয়া। বাবার কথায় যা বুঝলাম তোমার বিয়ে নিজের ইচ্ছেতেই দিবে বলে ঠিক করেছে। কাল অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, উল্টো আমায় ধমকালো। আয়াজ ভ্রু কুঁচকালো। তুই আবার কি বলতে গিয়েছিস? জানিসই তো বাবা এমন। এখানে পড়তে আসা, বিজনেস স্টার্ট করা এসবের পারমিশন কি একদিনেই পেয়েছিলাম আমি? কত কাঠখড় পোড়াতে হয়েছে দেখিসনি তুই? যাই হয়ে যাক না কেন, আমি শুভ্রাকে বিয়ে করব না। যা ভালো বুঝো তুমি, তাই করো। কথাটা বলতেই আদিলের থেকে ফোন কেড়ে নিল নাসরিন চৌধুরী। কল কেটে বলে উঠল, বাদর ছেলে। বড় ভাইকে কুবুদ্ধি দিচ্ছিস? আমার জায়গায় তোর বাবা শুনলে কি হতো? আর এক মুহূর্তও না। ঘরে চল। সন্ধ্যা হয়ে আসছে। আজ বাইরে যাওয়া চলবে না। পড়তে বসবি আয়। কথাটা বলেই আদিলকে টানতে টানতে নিয়ে গেলেন। আদিল ফোনের জন্য ঘ্যান করতে করতে নিচে এলো। নাসরিন চৌধুরী বলে উঠলেন, এবার থেকে কঠোর হতে হবে তোদের সাথে। আমায় তো ভয়ডর করিস না। আদিল নাসরিন চৌধুরীর গালে চুমু খেয়ে বলে উঠল, আচ্ছা, ভয় পাবো। এবার তো ফোনটা দাও। নাসরিন চৌধুরী কটমট করে তাকাতেই আদিল হেসে বলল, ভাইয়ার সাথে কথা বলবো না আর। ফোনটা দাও না, প্লিজ। নাসরিন চৌধুরী কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। আদিল এখনো হাত বাড়িয়ে আছে। ফোনটা হাতে ধরিয়ে দিতেই আদিল মাকে জড়িয়ে ধরে বলল, আমি পড়তে বসবো এখন। বলতে হবে না আর। শুধু একটা মগ কফি করে দাও, প্লিজ। নাসরিন চৌধুরী যেতে যেতে বলেন, পেয়েছিস তো আমাকেই। তোদের বাপছেলের জন্য চাকফি বানাতে বানাতেই আমি পাগল হয়ে যাচ্ছি। একটা দিন রান্নাঘরে তোদের বাপছেলেকে পাঠাবো। যত খুশি চাকফি বানিয়ে খাস। আদিল হেসে ফেলল। রুমে গিয়ে বিছানায় ফোনটা রেখে বিরক্ত ভঙ্গিতে পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। বই খুলতেই মাথা ঘুরে উঠল আদিলের। বইয়ের ভাঁজের চিরকুটের লেখাগুলো পড়েই ছুটে গেল বারান্দায়। পাশের লাগোয়া সুউচ্চ অট্টালিকার বারান্দায় দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে আদিল। উসখুস করছে। বারান্দার সাথের রুমটায় আলো জ্বলছে। তার মানে মেয়েটা রুমেই আছে। এর মাঝেই মাগরিবের আজান দিল। আজান শেষ হতেই সতর্ক দৃষ্টিতে আশপাশে তাকিয়ে সামনের বারান্দার দিকে তাকিয়ে চাপাস্বরে ডেকে উঠল আদিল, ইফরাহ আপু। ইফরাহ আপু। যেন আদিলের ডাকের অপেক্ষাতেই ছিল ইফরাহ। হাসি হাসি মুখ করে ছুটে এলো বারান্দায়। আদিল চিরকুটটা মেলে ধরে জিজ্ঞেস করল, এসব কি আপু? চিরকুটে যা লিখা আছে সেটাই সত্যি। এত অবাক হবার কি আছে আদিল? আদিল বিরক্ত হল। বলে উঠল, মাথা ঠিক আছে আপনার? আপনি আমার সিনিয়র। বয়সে বড়। মুখের হাসি মিলিয়ে গেল ইফরামরও। সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, বড়? কত বড়? মাত্র 1 বছরের বড়। 25 চলে আমার। 50 নয় আদিল। ভালোবাসায় এসব ম্যাটার করে না। আমার কাছে করে। আমার কাছে ম্যাটার করে এসব। এতদিনের ধারণা যে এভাবে সত্যি হবে ভাবিনি আমি। শুনুন, কোনো ছলচাতুরি করে আমার বাবা মাকে পটানোর চেষ্টা করবেন না বলে দিলাম। যেটা অসম্ভব সেটা বাদ দিন। ভুলে যান আপনার এই ভালোবাসা। তোমার কি মনে হয় আদিল? ভুলে যাওয়ার জন্য তোমায় ভালোবেসেছি আমি? আমি ছোট বাচ্চা নই আদিল। তোমায় আমি সত্যিই ভালোবাসি।
এসব কথা যেন এই দুই বারান্দার বাহিরে কোথাও না যায়। নেক্সট টাইম ভালোবাসার কথা বলতে আসবেন না বলে দিলাম। নয়তো আপনার পরিবারকে জানাতে বাধ্য হব আমি। আদিল চলে এলো রুমে। সশব্দে বারান্দার দরজা আটকে পড়ার টেবিলে এসে বসল। চিরকুটটা টুকরো টুকরো করে পাশের ঝুড়িতে ফেলে দিল। পরপর দুটো শ্বাস ফেলে বই খুলে বসল। নাসরিন চৌধুরী কফি এনে টেবিলে রেখে চলে গেলেন। বারান্দার গ্রিল ধরে আদিলের বন্ধ দরজার দিকে চেয়ে আছে ইফরাহ। আদিলের ব্যবহারে খানিকটা খারাপ লেগেছে ওর। আজকে 3 বছর ধরে ওরা এই বাসায় আছে। আসার পর থেকেই আদিলকে ওর ভালো লাগতে শুরু করে। সেই ভালোলাগা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। অতশত না ভেবেই তাই জানিয়ে দেয় ইফরাহ। নাসরিন চৌধুরীর জন্য বিরিয়ানি নিয়ে আসে দুপুরে। আদিল তখন বাসায় ছিল না। সেই সুযোগে ওর রুমে বইয়ের ভাঁজে চিরকুটটা রেখে আসে। নাসরিন চৌধুরীর চোখ এড়িয়ে কতটা কষ্টে আদিলের রুমে পৌঁছেছে সে। আর আদিল? সে তাকে প্রত্যাখ্যান করল? বয়সের দোহাই দিল? নাকি আদিলের পছন্দের কেউ আছে? ছেলেটা কি তবে অন্য কাউকে? না, আর ভাবতে পারছে না ইফরাহ। আরও কিছুক্ষণ বন্ধ দরজার পানে চেয়েই কাটল ইফরামর। মায়ের ডাকে হুঁশে ফিরে সে তড়িঘড়ি করে রুমের ভেতর যায়। আয়াজ অফিস থেকে ফিরেছে মাত্রই। আজ কিছু ইম্পর্ট্যান্ট মিটিং সেরে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। গোসল সেরে রুমে আসে। ধীরে সুস্থে রাতের খাবারটা শেষ করে। আজ বাইরে থেকেই কিনে এনেছে। রান্না করার মুড নেই। এমনিতেই দিনকাল ভালো যাচ্ছে না ওর। পরিবারের চাপ আর একতরফা ভালোবাসার যন্ত্রণায় মন মেজাজ ঠিক নেই। তার উপর আজ শুভ্রতাকে একটাবারও দেখতে পায়নি। ফোনে কোনো ছবিও নেই। কারো আড়ালে তার ছবি তোলাটা পছন্দ নয় আয়াজের। তাই তো এতবার সুযোগ থাকতেও কোনো ছবি তোলেনি সে শুভ্রতার। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজল আয়াজ। ভেসে উঠল শুভ্রতার গোলগাল মায়াবী মুখখানা। সঙ্গে সঙ্গেই চোখ মেলল আয়াজ। উঠে বসল সে। অস্বস্তি হচ্ছে। শান্তি লাগছে না। মেয়েটা শান্তি দিচ্ছে না। একটুও ঘুমোতে দিচ্ছে না আয়াজকে। আয়াজ ফোনটা হাতে নেয়। মেয়েটার সোশ্যাল মিডিয়ার কোনো আইডিও জানা নেই। পুরো নামও জানে না আয়াজ। শুধুমাত্র একদিন ওর বান্ধবীর মুখে ওর নাম শুনেছে শুভ্রতা। ব্যাস এটুকুই। শুভ্রতার পরিবার সম্পর্কেও কিছু জানে না। জিজ্ঞেসও করেনি। অবশ্য জিজ্ঞেস করলেও লাভ হতো না। শুভ্রতা তো সহ্যই করতে পারে না তাকে। দেখলেই রেগে যায়। ঝাঝালো স্বরে কয়েকটা কড়া কথা শুনিয়ে যায় ওকে। বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে দেয় আয়াজ। বলে উঠে, আপনি ছাড়া সবটাই অসহ্য লাগছে। ঘুমোতে গিয়েও ঘুমোতে পারছি না। আপনি শান্তি দিচ্ছেন না। বড্ড যন্ত্রণা হচ্ছে ভেতরটায়। আপনার বিয়ে কিছুতেই হতে দিব না আমি। আমার আপনাকেই লাগবে শুভ্রতা। আপনিহীন এই আয়াজ ভালো থাকতে পারছে না। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বিছানার সাথের দেয়ালটায় মাথা ঠেকিয়ে বসে। চেহারায় ক্লান্তির ছাপ। শুভ্রতার কথা ভাবতে ভাবতে চোখ লেগে আসে শেষ রাতের দিকে। আজ সাদাবের ঘুম ভাঙ্গে 9টায়। ঘড়িতে সময় দেখেই একলাফে উঠে বসে। কিছু প্রয়োজনীয় কাজ ছিল। রাতে শোবার আগে আলিনাকে বারবার করে বলেছিল সকাল 7টায় ডেকে দিতে। পাশে তাকাতেই দেখে আলিনা হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। গায়ের পাতলা কাঁথাটা পড়ে আছে ফ্লোরে। সাদাব বিছানা থেকে নেমে গিয়ে কাঁথাটা তুলে বিছানায় রাখে। অতঃপর দ্রুত পায়ে চলে যায় বাথরুমে। তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। মেজাজ বিগড়ে আছে সাদাবের। দ্রুত তৈরি হয়ে না খেয়েই বেরিয়ে পড়ে বাসা থেকে। 2 ঘন্টা বাদে ফোন করে আলিনা। সাদাব রিসিভ করে না। আলিনা মেসেজ করে, মানলাম তোমাকে ডাকতে পারিনি। ঘুমিয়েছিলাম আমি। এলার্মের আওয়াজ শুনতে পাইনি কিন্তু তাই বলে তুমি ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাবে? সাদাব মেসেজ সিন করে রেখে দেয়। রাত 11টায় বাসায় ফিরে। রুমে যেতেই আলিনা এগিয়ে আসে। ধরাম করে দরজা বন্ধ করে চেঁচায়, আমার ফোন রিসিভ না করার কারণ কি? ডেকে দিতে পারিনি বলে এত রাগ? এত? সাদাব গায়ের শার্টটা খুলে রেখে বলে, আস্তে। বাবা মা শুনবেট। নিচু স্বরে কথা বলো। আলিনা চটে গেল আরো। মেজাজ তুঙ্গে উঠে যাচ্ছে। ফের চেঁচালো, শুনুক। শুনুক সবাই। যাকে ভালোবেসে বাড়িঘর ছেড়ে এসেছি সারাদিন তার অবহেলা সহ্য করতে পারি না আমি। একটাবার কথা বললে কি হতো আজ? কিন্তু না, সে কেন কথা বলবে? সে তো কথায় কথায় রাগ দেখাবেই। এখন তো আর আমাকে ভালো লাগে না। নির্ঘাত অফিসে কোনো কলিগের। আর কিছু বলতে পারল না। সাদাব আলিনার ঠোঁটে তর্জনী ঠেকিয়ে কাছে এলো।
শান্ত গলায় বলে উঠল, একটাও বাজে কথা নয় আর। তুমি ডাকতে পারোনি ঠিক আছে। সেজন্য কি আমি একবারও কথা শুনিয়েছি তোমায়? বকেছি একবারও? দেরি হয়ে যাওয়ায় দ্রুত বেরিয়ে গেছি। অফিসে কাজের ফাঁকে ব্রেকফাস্ট সেরেছি। আর রইল তোমার সাথে কথা না বলা। ব্যস্ত ছিলাম আজ। কাজের প্রেশার ছিল। ইদানিং ব্যস্ততা বাড়ছে তাই হয়তো তোমায় সময় দেয়া হচ্ছে না আর তুমি ভাবছো আমি। আলিনা ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শাদাব আলিনার বাহু ধরে এদিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বলে, উফ আলিনা তোমাকে নিয়ে পারলাম না আমি। তুমি কি করে ভাবতে পারলে এসব? তুমি ব্যতীত কোনো নারীর দিকে সেভাবে চোখ তুলে তাকাই না পর্যন্ত আমি আর তুমি এসব বলছো? দেখো বিদেশে থাকি বলে এই নয় যে বাড়িতে বউ রেখে বাহিরে অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করব। বিদেশি এসব কালচার শাদাব চৌধুরীকে ছুতে পারেনি কোনোদিন। তাই এসব কথা ভুলেও মাথায় আনবে না। আমার লাইফে শুধুমাত্র একজনই আছে। সেটা আমার বউ আলিনা। এত বড় হয়েও যে মেয়েটা আমার কাছে এসে একদম বাচ্চাদের মতো আচরণ করে, আবদার করে, রাগ দেখায়, গাল ফুলিয়ে রাখে তাকে আমি ভালোবাসি। শুধু তাকেই ভালোবাসি। শাদাব আলিনাকে কাছে টেনে কপালে গভীর চুমু খেল। কয়েক সেকেন্ড শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আলিনার রাগ কমল। শাদাব ছেড়ে দিতেই বলল, সরি। শাদাব মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, রাতের খাবার আনতে হবে না কষ্ট করে। খেয়ে এসেছি আমি। শাদাব চলে যায়। আলিনা কিচেনে গিয়ে সবকিছু গুছিয়ে রাখে। রুমে ফেরার সময় শুভ্রতার সাথে দেখা হয়। আলিনাকে দেখেই শুভ্রতা জিজ্ঞেস করে, ভাইয়া ফিরেছে, ভাবি? হুম। তুমি ঘুমোওনি এখনো? বাবার ঘরে গিয়েছিলাম কথা বলতে। ঘুম আসছে না। ভেবেছিলাম চা বানাবোট। চায়ের কথা শুনে আলিনা হেসে বলে, চা খাবে তুমি? আমিও খাবো। রুমে যাও তুমি। আমি ঝটপট বানিয়ে আনছি। শুধু শুধু এত রাতে আমার জন্য কষ্ট করতে হবে না। ভাইয়া তোমায় খুঁজবে। এত রাতে চা খেতে দেখলে বোকাও দিবে। রুমে যাও। আমিই বানিয়ে নিব। তোমার ভাইয়াকে ভয় পাই নাকি আমি? তুমি যাও। আমি নিয়ে আসছি। শুভ্রতাকে রুমে পাঠিয়ে দিয়ে আলিনা ছুটল কিচেনে। ঝটপট 2 কাপ চা বানিয়ে নিয়ে গেল শুভ্রতার রুমে। চা খাওয়ার মাঝেই ডাক পড়ল আলিনার। শাদাব নিজের রুম থেকে হাঁকডাক ছাড়ছে। আলিনা, আলিনা, কোথায় তুমি? তোমায় না নিষেধ করলাম খাবার আনতে? আমি খেয়ে এসেছি তো। আলিনা দ্রুত চা শেষ করে বলল, শাদাব ডাকছে। চায়ের ট্রে নিয়ে আর নিচে যেতে হবে না শুভ্রতা। এই টেবিলেই থাক। আমি সকালে নিয়ে যাব। গুড নাইট। তড়িঘড়ি করে আলিনা বেরিয়ে গেল রুম থেকে। শুভ্রতা উঠে গিয়ে দরজা লক করল। ধীরে সুস্থে আয়েশ করে চাটা শেষ করল। আগামীকাল পরীক্ষা নেই। তাই পড়াশোনা নিয়ে তেমন চাপ নেই। রুমের আলো বন্ধ করে শুয়ে পড়ল শুভ্রতা। বাহিরে হালকা বাতাস বইছে দেখে এক হাত বাড়িয়ে জানালার পর্দাটা পাশে চাপিয়ে দিল শুভ্রতা। জানালার পাশের আমগাছের পাতার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে। শুভ্রতা আরও খানিকটা এগোলো জানালার দিকে। গালের নিচে এক হাত রেখে মণিমুগ্ধকর দৃষ্টিতে চেয়ে রইল আকাশে জ্যোৎস্না ছড়ানো বিশাল গোলাকার রূপালী থালাটার পানে। শুভ্রতা মনে মনে আওড়ালো, আর তো মাত্র কিছুদিন। তারপরেই ফিরে যাব নিজের দেশে। নিজের বাড়িতে। বহু বছর পর আপনার সাথে দেখা হবে। নতুন করে জানবো একে অপরকে। আপনাকে নিয়ে এখন থেকেই ছোট ছোট স্বপ্ন বুনতে শুরু করেছি আয়াজ। নিজের কথায় নিজেই খানিকটা অবাক হলো শুভ্রতা। এই প্রথম সে শুধু আয়াজের নাম ধরে সম্বোধন করল। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিল আজ থেকে এভাবেই সম্বোধন করবে। যার সঙ্গে কিছুদিন পর বিয়ে, নতুন একটা সম্পর্কে জোড়াতে যাচ্ছে, কিছুদিন পর ওর স্বামী হবে তার নামের সঙ্গে ভাই বলাটা সম্পূর্ণ বেমানান। এতদিন সম্পর্কে যাই থাকুক না কেন কিছুদিন পর তো সে তার জীবনসঙ্গী হবে। আয়াজকে নিয়ে এটা সেটা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো শুভ্রতা। আজ শুভ্রতার পরীক্ষার শেষ দিন। পরীক্ষা দিয়ে বেশ ফুরফুরে মেজাজে বেরোলো শুভ্রতা। সব কটা পরীক্ষাই বেশ ভালো হয়েছে। এক বান্ধবীর সাথে কথা বলতে বলতে গেট অবধি এলো শুভ্রতা। গেটের বাইরে একপাশে দাঁড়িয়ে আছে আয়াজ। শুভ্রতাকে দেখেই ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। এতদিন বাদে আয়াজকে দেখে অবাক হলো শুভ্রতা। আয়াজের গেটআপ দেখেই বোঝা যাচ্ছে অফিস থেকে এসেছে। শুভ্রতার বান্ধবী ওর থেকে বিদায় নিয়ে চলে যেতেই পূর্ণ দৃষ্টিতে তাকালো আয়াজের পানে। লোকটার চোখে ওর জন্য একরাশ মুগ্ধতা। শুভ্রতা কঠিন স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আয়াজের সোজাসাপটা উত্তর, আপনাকে।
সুব্রতা বিরক্ত হল। সেই একই কথা। এই ছেলেটা আসলেই বেহা। সেদিনের পরেও এখনো ওকে একই কথাই বলছে। সুব্রতা আশপাশে তাকিয়ে বলল, আপনার খেয়ে দেয়ে কাজ নেই তাই না? আমার পিছু পড়ে আছেন এখনো? একটু কি শান্তিতে থাকতে দিবেন না আমায়? আয়াজের দৃষ্টি সুব্রতার বাদামি রঙা চোখের মণিতে। মুগ্ধতাভরা দৃষ্টিতে চেয়ে শান্তস্বরে বলে উঠল, আপনার পিছু আমি ইহজন্মে ছাড়ছি না সুব্রতা। সুব্রতা রাগী দৃষ্টিতে চাইল। বিরক্ত হয়ে বলতে লাগল, এক্সাম দিয়ে ফুরফুরে মেজাজে ছিলাম। ওয়েদারটা এনজয় করছিলাম। ঠান্ডা ঠান্ডা বাতাসে মনের মধ্যে একটু প্রশান্তি বয়ে যাচ্ছিল। আর আপনি কি করলেন? আমার পুরো মুডটাই নষ্ট করে দিলেন। আয়াজ হাসল। খানিকটা এগিয়ে কাছাকাছি এসে ধীরস্বরে বলে উঠল, প্রশান্তি? প্রশান্তি কাকে বলে জানেন? জানেন প্রশান্তির সংজ্ঞা কি? আমার কাছে প্রশান্তি মানে আপনি, আপনার মুখের ওই হাসি, আপনার স্বস্তির নিঃশ্বাস। পুরো আপনিটাই আমার প্রশান্তি। সুব্রতা দুপা পিছিয়ে গেল। আয়াজের এমন অদ্ভুত আচরণে খানিকটা থতমত খেয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, শুনুন, বাইরের অপরিচিত লোকের সাথে আমি কথা বলতে পছন্দ করি না, কিন্তু এই 2 বছরে না চাইতেও আপনার সঙ্গে কথা বলতে হয়েছে আমাকে। আপনাকে এত অপমান করে, এত ধমকেও কোনো লাভ হলো না। আপনি সেই প্রথম দিনের মতোই রয়ে গেলেন। তবে হ্যাঁ, আগামীকাল থেকে আর লাভ নেই। কারণ আমি দেশে ফিরে যাচ্ছি। ওখানে গেলেই আমার কাজিনের সঙ্গে আমার বিয়ে। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আয়াজ বহুকষ্টে নিজের হাসিটা আটকালো। খুব মনোযোগ দিয়ে ও সুব্রতার কথাগুলো শুনে যাচ্ছিল এতক্ষণ। সুব্রতা থামতেই আয়াজ ঠোঁটের কোণে হাসি টেনে বলে উঠল, আপনাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল সুব্রতা। দোয়া করি, একে অপরকে ভালোবেসে মৃত্যু অবধি যেন পাশে থাকতে পারেন। যে আপনাকে বিয়ে করবে সে যেন ভীষণ ভালোবাসে আপনাকে। ঠিক আমার মতো। উফস, সরি একটু ভুল বলে ফেললাম। কেননা আমার মতো ভালো কেউই আপনাকে বাসতে পারবে না সুব্রতা। সুব্রতা চোখ ছোট ছোট করে চেয়ে রইল। আয়াজের কথা আর মুখের হাসি দেখে মনে মনে ভেবেই নিল, লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। ওকে না পাওয়ার শোকে বাজে প্রলাপ বকছে। সুব্রতা কথা বাড়ালো না আর। গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। আয়াজ আর হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল। সুব্রতার যাওয়ার পানে চেয়ে বিড়বিড় করে বলে উঠল, যতই এড়িয়ে চলুন না কেন, আপনি তো আমারই হবেন সুব্রতা। গাড়িতে উঠে বসল আয়াজ। পছন্দের গানটা মিউজিক প্লেয়ারে অন করে গাড়ি স্টার্ট দিল। ঠোঁটের কোণে তার আনন্দের হাসি, প্রশান্তির হাসি। গতকাল রাতে আদিলের সাথে কথা বলার সময় এক প্রকার জোর করেই আদিল সুব্রতার ছবি আয়াজকে পাঠালো। মানহাজ চৌধুরীই বলেছেন ছবিটা পাঠিয়ে দিতে। অনিচ্ছা সত্ত্বেও ছবিটা দেখতেই আয়াজ চমকে গেল। কালো শাড়ি পরিহিত সুব্রতাকে দেখে 2 সেকেন্ডের জন্য কথা বলতেও যেন ভুলে গেল। ফোনের ওপাশ থেকে আদিল তখন ভাইয়া ভাইয়া করে যাচ্ছিল। আয়াজ ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গেই মানহাজ চৌধুরীকে ফোন করল। স্বাভাবিক স্বরেই বলে উঠল, জেঠুরা পরশুই তো দেশে ফিরছে। আমিও দেশে ফিরছি কয়েকদিনের মধ্যেই। শুভ্রাকে বিয়ে করতে আমি রাজি। ছেলের মুখে কথাগুলো শুনে মানহাজ চৌধুরীর মনে হচ্ছিল উনি স্বপ্ন দেখছেন না তো। ওই ঘাড়ত্তাড়া ছেলে এত সহজে মেনে নিল সবকিছু। আয়াজ ফের বলে উঠল, কি ব্যাপার বাবা? কথা বলছো না যে? খুশিতে স্পিচলেস হয়ে গেলে নাকি? আসলে কি বলো তো, শুভ্রাকে আমার বেশ পছন্দ হয়েছে। তাই ভাবলাম শুধু শুধু বাবা মায়ের অবাধ্য হয়ে কি লাভ। মানহাজ চৌধুরী হুঁশে ফিরে বলেন, দেখেছিস আমি বলেছিলাম না শুভ্রাকে দেখলেই তুই রাজি হয়ে যাবি। যাক, তুই রাজি হয়েছিস দেখে খুব খুশি হয়েছি আমি। বেশি দেরি করিস না কিন্তু। তাড়াতাড়ি চলে আসিস। আয়াজ বাঁকা হাসল। ফোন রেখে সুব্রতার ছবিতে চোখ বুলিয়ে বলে উঠল, তোমাদের শুভ্রাকে দেখলে আমি কখনোই রাজি হতাম না বাবা, যদি না এটা আমার সুব্রতা হতো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মানহাজ চৌধুরী হাঁক ডাক ছেড়ে সবাইকে খবরটা জানাতেই আদিল অবাক হল। নাসরিন চৌধুরী বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আদিল ছুটল রুমে। ফের কল দিল আয়াজকে। আয়াজ সুব্রতাকে দেখতে দেখতে কল রিসিভ করে বলে, আবার ফোন করেছিস কেন? বড় ভাইকে হবু ভাবির ছবি পাঠিয়েছিস। একটু দেখতেও দিবি না মন ভরে? আদিল প্রশ্ন করল, ভাইয়া, তোমার শরীর ঠিক আছে তো? একদিনের মধ্যে কিভাবে মতো পাল্টে ফেললে? শুভ্রা আপুকে দেখেই ফিদা হয়ে গেছো?
তুমি না আরেকজনকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? আয়াজ বিরক্ত হলো, ধমকে উঠল, না জেনে উল্টোপাল্টা বলবি না আদিল। আর শুভ্রা কে রে? ওনার নাম তো শুভ্রতা। তোদের কারণে, শুধুমাত্র বাবা মা, তুই তোদের সবার কারণে এতদিন এত ঝামেলা হয়েছে। আমি যেই মেয়েটাকে ক্যালিফোর্নিয়াতে ভালোবাসি, সে শুভ্রতাই। তোদের শুভ্রা বলে ডাকার কারণেই এত ঝামেলা হয়েছে। সব সময় শুনে আসছি আমার কাজিন, জেঠুর মেয়ের নাম নাকি শুভ্রা। প্রথমেই যদি জানতাম তোদের শুভ্রাই আমার শুভ্রতা তাহলে বাবার সাথে এত তর্কে যেতে হতো না আমায়। আদিল সবটা শুনে আরেক দফা অবাক হয়ে গেল। অটোমেটিক চোখ বড় বড় হয়ে গেল। বলে উঠল, আমিও তো তাই জানতাম। বাবা মায়ের মুখে শুভ্রাই জেনে এসেছি। হয়তো বা শুভ্রতাকে আদর করে শুভ্রা ডাকে। কিন্তু ভাইয়া তোমার কাহিনী তো পুরো সিনেমার মতো হয়ে গেল। তবে যাই বলো, অবশেষে তো নিজের ভালোবাসার মানুষটাকে পাচ্ছ। এবার দ্রুত চলে আসো। হুম। ফোন রেখে শুয়ে পড়। রাত জাগিস না। ফোন রেখে দিয়ে আয়াজ হাসে। শুভ্রতার ছবিটা জুম করে দেখে। মিষ্টি গোলগাল মুখখানার দিকে চেয়ে বলে, আমার থেকে পালিয়ে বাঁচতে আমাকেই মিথ্যে বলেছেন শুভ্রতা? এত সহজে তো তানভীর আয়াজ চৌধুরীর হাত থেকে আপনার মুক্তি নেই। শুভ্রতা বাড়ি ফিরতেই চা নিয়ে হাজির হয় আলিনা। এটা শুভ্রতার অভ্যাস বলা চলে। দিনে কয়েক বেলা চা না খেলে শুভ্রতার মাথা গরম হয়ে যায়। বিশেষ করে বাড়ি থেকে বেরোনোর আগে আর ফেরার পর চা খেতেই হবে ওকে। যেন এটা বাধ্যতামূলক। আর আলিনার হাতের চা হলে তো কথাই নেই। মাঝে মধ্যে ননদভাবি মিলে আড্ডা দিতে দিতে এক ফ্লাক্স চাও শেষ হয়ে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে শুভ্রতা বলে, জানো ভাবি, ওই ছেলেটা কেমন বেহা আজ আবারও আমার সামনে এসেছে। আমি তো ভেবেছিলাম সেদিনের পর একটু হলেও লজ্জা কাজ করবে। আর কখনো আমার সামনে আসবে না কিন্তু। কথাগুলো বলতে বলতে শুভ্রতার মাথা গরম হয়ে যেতে লাগলো। আলিনা শুভ্রতাকে সামলে নিল। তুমি শুধু শুধুই মাথা গরম করছো শুভ্রতাট। কাল তো আমরা চলেই যাচ্ছি। আয়াজের সাথে তোমার বিয়ে হবে। তাহলে এখনো ওই ছেলেকে নিয়ে পড়ে আছো কেন? ওই ছেলের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। শুভ্রতা থেমে গেল। চা শেষ করেই জামাকাপড় নিয়ে ছুটল বাথরুমে। গোসল সেরে বেরিয়ে এসেই প্যাকিং শুরু করে দিল। সে নিজেও আর তানভীর নামের মানুষটাকে নিয়ে ভাবতে চায় না। দুদিন বাদে যার সঙ্গে বিয়ে হবে তাকে নিয়েই বেশিরভাগ সময় কল্পনা জল্পনা করে শুভ্রতা। এই একটা মাসে শুধু আয়াজকে নিয়েই ভেবেছে ও। জামাকাপড় গুছিয়ে লাগেজ রুমের একপাশে রেখে দিল শুভ্রতা। ভীষণ শান্তি শান্তি লাগছে। বাংলাদেশে চলে গেলে অন্তত এই তানভীর নামের লোকটার চেহারা দেখতে হবে না আর ওকে। বিকেলের দিকে আরিজ চৌধুরী মেয়েকে নিজের কাছে ডাকলেন। শুভ্রতা বাগানে এলো। এখানটায় খুব সুন্দর করে চেয়ার টেবিল পেতে রাখা। আলিনা এনে দুজনের জন্য চা রেখে গেল। শুভ্রতা বসতেই আরিজ চৌধুরী জিজ্ঞেস করলেন, শুভ্রতা, তুমি মন থেকে রাজি তো বিয়েতে? নাকি আমাদের কথায় রাজি হয়েছ? দেখো তোমার যদি মতো না থাকে তাহলে আমরা জোর করব না। শুভ্রতা বিরক্ত হলো। বাবা মা ভাবছেটা কি ওকে? বিরক্তিভরা কণ্ঠে বলে উঠল, বাবা তোমাদের আর কতবার বলতে হবে বলো তো? আমি তো আয়াজকে বিয়ে করতে রাজি বাবা। মন মস্তিষ্ক সবকিছু দিয়ে ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমরা তো আর আমার খারাপ চাইবে না। যতটুকু জানি, উনি খুবই ভালো ছেলে। এই দেশেই পড়াশোনা শেষে নিজের ব্যবসা শুরু করেছে। সব দিক থেকেই যেহেতু পারফেক্ট তাহলে বিয়েতে রাজি না হওয়ার তো কারণ নেই বাবা। তাছাড়া আমি তোমাদের সিদ্ধান্তকে সম্মান করি। বিশ্বাস আছে তোমাদের উপর। এই নিয়ে আর শুধু শুধু চিন্তা করো না তো। কথাটুকু বলেই চায়ের কাপে চুমুক দিয়ে সামনের দিকে তাকালো শুভ্রতা। আরিজ চৌধুরী স্বস্তি পেলেন। মেয়েটা বিচক্ষণ। সবকিছুই খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেয়। ওনাদের সিদ্ধান্তকে সম্মান করে। মেয়ের বিয়ে নিয়ে আরিজ চৌধুরী চিন্তায় ছিলেন কিছুটা। এই যুগে মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া কঠিন। গত বছর যখন ওনার ছোট ভাই মানহাজ চৌধুরী নিজে আয়াজের জন্য শুভ্রতাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব রাখেন তখন ওনার সমস্ত চিন্তা দূর হয়ে যায়। নিজের একমাত্র আদরের মেয়েকে আয়াজের মতো দায়িত্ববান, নম্রভদ্র একটা ছেলের হাতে তুলে দিতে পারবেন বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সপরিবারে বহু বছর পর আজ দেশে এলেন আরিজ চৌধুরী। ভীষণ ভালো লাগছে ওনার। ভাইবোন সবার সাথে দেখা হবে ভেবে ভীষণ আনন্দ লাগছে। শাদাবের বিয়েটাও হয়েছিল যুক্তরাষ্ট্রেই। ওনার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে আলিনা। পারিবারিকভাবে সেখানেই বিয়েটা হুট করে হয়ে যায়।
সেজন্য মানহাজ চৌধুরীদের যাওয়া হয়নি। তাই আরিজ চৌধুরী ঠিক করেছেন দেশে ফেরার পর আলিনা আর সাদাবের জন্য বড় একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। নিজের দেশের মাটিতে পা রেখেছে সুব্রতা। সেই যে ছোটবেলায় পরিবারের সঙ্গে বিদেশ গিয়েছে তারপর আর আসা হয়নি। গাড়ির খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে সুব্রতা। ভীষণ ভালো লাগছে তার। ঠান্ডা বাতাস বইছে। সুব্রতার ছোট ছোট চুলগুলো কপালে এলোমেলোভাবে উঠছে। পাশে আলিনা আর ফারহানা চৌধুরী বসে আছেন। ওনারা বউশাশুড়ি নিজেদের মতো কথায় ব্যস্ত। আর সুব্রতা ব্যস্ত নিজ মাতৃভূমি দেখতে। সুব্রতাদের ঘণ্টা দুয়েক লেগে গেল চৌধুরী বাড়িতে এসে পৌঁছাতে। রাস্তায় যানজট ছিল বেশ। 40 মিনিটের রাস্তা 2 ঘন্টা লেগে গেছে। মানহাজ চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আরিজ চৌধুরীরা সবাই গাড়ি থেকে নামতেই তিনি এগিয়ে এলেন। উচ্ছ্বসিত কণ্ঠে জড়িয়ে ধরে বলে উঠলেন, আরিজ ভাই কেমন আছেন? আরিজ চৌধুরী হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। নাসরিন, আদিল ওরা কোথায়? সবাই আপনাদের অপেক্ষায় ভেতরেই আছে। আসেন ভিতরে আসেন। সুব্রতা, সাদাব, আলিনা, ফারহানা চৌধুরী সবাই কুশলাদি বিনিময় করল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই নাসরিন চৌধুরী এগিয়ে আসেন। সবার সাথেই কথা বলেন। সুব্রতাকে জড়িয়ে ধরে বলেন, সেই ছোটবেলায় চলে গিয়েছিলে ভাইয়া ভাবির সাথে। এবার তো একেবারেই চলে এসেছ। আর যাওয়া হবে না কিন্তু। বলেই হেসে ফেলেন তিনি। সুব্রতাও হাসে। এর মাঝেই আদিল আসে বাড়িতে। বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে। সন্ধ্যায় বাড়িতে ঢুকেই সবাইকে দেখে এগিয়ে আসে। সবার সাথেই টুকটাক কথাবার্তা হয়। আরিজ চৌধুরী নিজের পাশে বসিয়ে এটা সেটা জিজ্ঞেস করেন। এত ঘন্টার লম্বা জার্নি শেষে ফিরেছেন ওনারা। সবাই ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে বসে। রাতের খাবারের বিশাল আয়োজন করেছেন মানহাজ চৌধুরী। ওনার বড় ভাই এতগুলো বছর পর দেশে ফিরেছেন, বিশাল ভোজের আয়োজন না করলে হয় খেতে খেতে পুরোটা সময় ওনারা সবাই হাসি আড্ডায় মেতে থাকেন। সুব্রতা বাদে। কেননা নতুন সব মানুষদের সাথে মিলিয়ে নিতেও তো সময় প্রয়োজন। আদিল সুব্রতার পাশেই বসেছে। খেতে খেতে প্রশ্ন করে, শুভ্রা আপু, ভাইয়ার ছবি দেখেছেন আপনি? কেমন লেগেছে আমার ভাইকে? সুব্রতা বলে উঠে, আপনিও শুভ্রা বলেন? আমি যতটুকু জানতাম চাচ্চু আর চাচিমণি শুভ্রা বলে ডাকে আমায়। আদিল বলে, আমিও তো এটাই জানতাম। কিন্তু সেদিন ভাইয়ার মুখে আপনার নাম শুনেছি। সুব্রতা ছোট করে ও আচ্ছা বলে খাওয়ায় মনোযোগ দেয়। আদিল ফের বলে, আপনি এত চুপচাপ যে? মন খারাপ নাকি? নাকি রাগ করেছেন শুভ্রা আপু বলায়? তাহলে আজ থেকে সুব্রতা আপু বলেই ডাকি? সুব্রতা সাথে সাথে বলে, না, না রাগ করব কেন? আপনার যেটা ইচ্ছে সেটাই বলতে পারেন। আচ্ছা। কিছুক্ষণ বাদে আদিল ফের বলে উঠে, বাবা, ফুপিরা কবে আসবে? মেহেরদের তো আজকেই আসার কথা ছিল। কিন্তু মিহানের কিছু কাজ থাকায় আসতে পারেনি। সুব্রতা চুপচাপ খাওয়া শেষ করে। বাড়িতে দোতলায় ওদের যেই রুমগুলো বরাদ্দ ছিল সেসব গত কয়েকদিন আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখেছেন মানহাজ চৌধুরী। খাওয়া দাওয়া শেষে নাসরিন চৌধুরী সুব্রতাকে নিয়ে যায় একটা রুমে। আদিলকে বলে দিয়েছি তোমার লাগেজ দুটো রুমে এনে রাখতে। ও নিয়ে আসবে। আমি তাহলে আসছি। নাসরিন চৌধুরী চলে যেতেই সুব্রতা চারপাশে তাকায়। রুমটা মাঝারি আকারের। বাঁ দিকের কোণে দুটো দরজা দেখা যাচ্ছে। সুব্রতা এগিয়ে যায়। একটা বাথরুমের দরজা আরেকটা বারান্দার। দরজা খুলে উকি দেয় সুব্রতা। বেশ ছোট বারান্দাটা। তবুও ভীষণ ভালো লেগেছে সুব্রতার। এক পা দুপা করে পা ফেলে বারান্দায়। রুম থেকে 2 সিঁড়ি নিচে বারান্দায় নেমে দাঁড়ালো সুব্রতা। এখান থেকে বাড়ির পেছনে দিকটা স্পষ্ট। অল্প কিছুটা খালি জায়গা পড়ে আছে। আগাছা জন্মে যাতা অবস্থা। পাশেই একটা শুকনো মেহেদি গাছ। মৃতপ্রায় অবস্থা। সুব্রতা ভ্রু কুঁচকায়। কি অদ্ভুত, এ বাড়ির লোকজন এসব পরিষ্কার পরিচ্ছন্ন করাই না কেন? বাউন্ডারির উঁচু দেয়ালের উপর লাইট লাগানো বিধায় জায়গাটা মোটামুটি আলোকিত আছে। সুব্রতা ছোট একটা শ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় কালকেই এসব পরিষ্কার করানোর ব্যবস্থা করবে। এর মাঝেই রুম থেকে আদিলের কণ্ঠস্বর ভেসে আসে। জোরে জোরে ডাকছে আদিল, সুব্রতা আপু, সুব্রতা আপু, কোথায় গেলেন আপনি? সুব্রতা দ্রুত বেরিয়ে আসে বারান্দা থেকে। আদিল ঘেমে নিয়ে একাকার। বেশ ভারী দুটো লাগেজ দোতলা অবধি বয়ে আনতেই ওর এই নাজেহাল অবস্থা। সুব্রতা রুমের এসি ছেড়ে দিয়ে বলে, আরে আপনার তো দেখছি একেবারে গোসল হয়ে গেছে।
একা না পারলে আমাকে বা ভাইয়াকে ডাকতে পারতেন। আদিল হাঁপাতে হাঁপাতে বলে, এত কি নিয়ে এসেছেন ইউএসএ থেকে? বাংলাদেশে কি শপিং মলের অভাব ছিল নাকি? উফ, আমার জানটা আরেকটু হলে বেরিয়ে যেত। একটু পানি দেন। সুব্রতা এদিক ওদিক তাকায়। ছোট একটা টেবিলের উপর জগ, গ্লাস রাখা। জগ থেকে গ্লাসে পানি ঢেলে আদিলের সামনে ধরতেই আদিল খপ করে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরোটা শেষ করে। যেন কত জনমের পানির তৃষ্ণা মিটিয়েছে। সুব্রতার খানিকটা হাসি পেলেও সেটা প্রকাশ করে না। আদিল হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে উঠে দাঁড়িয়ে বলে, যাচ্ছি। আর কিছু তো বাকি নেই মনে হয়? না, আপনি যান। আদিল বেরিয়ে যেতেই সুব্রতা দরজা আটকে লাগেজ নিয়ে বসে। জামাকাপড় গুছিয়ে রেখে তবেই ঘুমোবে ও। কয়েক সেট কাপড় বের করতেই মনে হলো ফোনের কথা। ড্রয়িং রুমে ওর ফোনটা চার্জে বসানো। সুব্রতা কাপড় ফেলে ছুটে গেল নিচতলায়। ডাইনিংয়ে নাসরিন চৌধুরী কাজ করছিলেন। সুব্রতাকে নামতে দেখে এগিয়ে আসেন। শুভ্রা, তোমার কিছু লাগবে? পানি দেইনি বোধ হয় রুমে, এত কাজের চাপে ভুলে গেছি। সুব্রতা ফোন হাতে নিয়ে বলে, এই না না চাচিমণি। পানি আছে রুমে। আমি আমার ফোনটা নিতে এসেছিলাম। আচ্ছা, আচ্ছা। তোমার রুমে সব ঠিকঠাক আছে তো? আসলে তোমার চাচা অন্য ধাঁচের মানুষ। কাজের লোকের কাজ পছন্দ নয় ওর। বাড়ির সব কাজ একা হাতে আমাকেই সামলাতে হয় তো, তাই ভেবেছি রুমে মনে হয় পানি দেইনি। সুব্রতা হেসে বলল, না, না চাচিমণি। সব ঠিক আছে। আমাদের আয়াজের সাথে কথা হয়েছে তোমার? সুব্রতা নিচু স্বরে বলল, না। নাসরিন চৌধুরী অবাক হলেন। সে কি তোমার ছবি দেখে বলল বেশ পছন্দ হয়েছে, আমরা তো ভেবেছি তোমার সাথে যোগাযোগ করেছে। না চাচিমণি, আমাদের তো কন্ট্যাক্ট হয়নি। চিন্তা করবেন না। উনি তো চলে আসবেই কয়েকদিনের মধ্যে। তখনই দেখা হবে। নাসরিন চৌধুরী মনে মনে আয়াজের উপর বিরক্ত হলেন। সুব্রতা চলে গেল নিজের রুমে। ফোন পাশে রেখে ফের কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজ ফেলে রাখা সুব্রতার পছন্দ নয়। কাজ করতে করতে চায়ের ভীষণ প্রয়োজন হয় ওর। কিন্তু এখানে এত রাতে চা কোথায় পাবে ও? যদিও বাড়িটা নিজেদের, কিন্তু এত রাতে কিচেনে গিয়ে চা বানালে সবাই কি ভাববে? বাধ্য হয়ে চা ছাড়াই সুব্রতা কাজ করতে লাগল। এর মাঝে ফোন ভাইব্রেট হতেই মেজাজ চড়ে গেল সুব্রতার। রাগে বিড়বিড় করতে করতে ফোনটা তুলল। ওর বান্ধবী যারার ফোন। হ্যাঁ বল। কি হয়েছে? ব্যাপার কি সুব্রতা? লাফিয়ে লাফিয়ে না দেশে গেলি কাজিনকে বিয়ে করবি বলে? কাজিন কি পেট মোটা, টাকলা বুড়ো নাকি মেজাজ এমন চটে আছে যে? সুব্রতা আরো রেগে গেল। আয়াজ এমন হতে যাবে কেন? আয়াজ অনেক হ্যান্ডসাম, সুন্দর। যারা উচ্চস্বরে হেসে উঠল। ওহ তাই? কাজিনকে দেখেই ফিদা হয়ে গেছিস? না দেখিনি। উনি এখনো আসেনি দেশে। ভাবির মুখে শুনেছি। যারা ঠোঁট চেপে হাসছে। সুব্রতা চুপ করে আছে দেখে যারা বলে উঠল, আচ্ছা, আচ্ছা। তাহলে মেজাজ হাইটেম্পার হবার কারণ কি? সুব্রতা কিছুটা জোরে চেঁচালো, চা। চা খেতে পারছি না আমি। এত বছর পর এসেছি এই বাড়িতে। এত রাতে হুট করে গিয়ে চা বানানোটা কেমন দেখায় না? যারা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুব্রতা ফোন রেখে গলা বাড়িয়ে জিজ্ঞেস করল, কে? দরজার ওপাশ থেকে ফিসফিস করে আলিনা বলে উঠল, আমি। সুব্রতার চোখ বড় বড় হয়ে গেল। ভাবি? ভাবি এত রাতে এখানে কি করছে? সুব্রতার ভাবনার মাঝেই ফের আলিনার কণ্ঠ শোনা গেল, সুব্রতা। চা নিয়ে এসেছি। দরজা খুলো। সুব্রতা অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ওর ভাবি এ বাড়িতেও এত রাতে চা বানিয়ে নিয়ে এসেছে? ওর সাথে থাকতে থাকতে ওর থেকেও বেশি চাকর হয়ে গেছে। সুব্রতা তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই আলিনা ট্রে নিয়ে ঢুকে গেল রুমে। সুব্রতা চাপাস্বরে জিজ্ঞেস করল, ভাবি। কি করে বানালে চা? ভাইয়া দেখেনি? আলিনা ট্রেটা বিছানায় রেখে বলে উঠল, সাদাব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম আসছিল না। প্লেনে তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম। চা খেতে ইচ্ছে করল তাই অত কিছু না ভেবেই বানিয়ে নিয়ে এসেছি। আমি জানি চায়ের কথা শুনলে ঘুমিয়ে থাকলেও তুমি উঠে যাবে, তাই তোমার জন্যও নিয়ে এলাম। সব বুঝলাম, কিন্তু এ বাড়ির কেউ দেখলে পাগল ভাবতো আমাদের। আলিনা বিছানায় বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল, ভাবলে ভাবুক। তাতে কি? এজন্য কি চা খাবো না নাকি? তাছাড়া এই বাড়িটা তো আমাদেরও, তাই না? তাহলে নিজেদের বাড়িতে যা খুশি করাই যায়।
আর চা তো কোনো খারাপ জিনিস না। এমন না যে আমরা বাজে নেশার আসর বসিয়েছি রাতবিরেতে। চা খাচ্ছি, হালাল খাবার। সো, বেশি না ভেবে চা খাও। ঠান্ডা হয়ে যাবে। আলিনার কথা শুনে শুভ্রতার চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। ওর ভাবি তো দেখছে সত্যি সত্যিই ওর থেকেও বেশি চাখর হয়ে গেছে। শুভ্রতা সেভাবেই তাকিয়ে চায়ের কাপটা হাতে তুলে নিল। অফিসের কাজ শেষে গাড়ি নিয়ে বাসায় চলে এসেছে আয়াজ। গত দুদিন ধরে ভীষণ শান্তি লাগছে ওর। যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। ওর পরিবারের সাথে শুভ্রতা এতটা কাছের, পরিবারের সবার এতটা পছন্দের অথচ না দেখে, না জেনে নিজের ভালোবাসার মানুষটার সাথে বিয়েতেই বারবার অমত করে দিয়েছিল সে। বাবার সাথেও সম্পর্কটা তেতো হয়ে গেছিল প্রায়। এসব ভাবলে এখন হাসি পায় আয়াজের। কাপড় খুলে ওয়াশিং মেশিনে দিয়ে রাঁধতে চলে এলো আয়াজ। ভালো রাঁধতে না পারলেও খাওয়ার মতো তো হয়ই, নয়তো কি আর আয়াজ নিজেই খেতে পারত? ছুরি দিয়ে সবজি কাটতে কাটতে আয়াজ ভেবে চলেছে, শুভ্রতা তো এখনো জানে না। মেয়েটা যখন জানবে তখন কি করবে? ওকে দেখার পর বিয়ে ভেঙে দিতে চাইবে না তো? অবশ্য চাইলেই বাকি সে কি শুভ্রতাকে দূরে যেতে দিবে? হুহু, একটাবার দেশে যাক, মুখোমুখি হোক। মেয়েটাকে নিজের করেই নিবে। মুড়িয়ে নিবে ভালোবাসার শুভ্র চাদরে। আগলে রাখবে সব সময়। এত এত ভালোবাসবে যে, শুভ্রতা মুখ ফিরিয়ে থাকতেই পারবে না। অ্যালার্ম বেজে চলেছে পুরো দমে। সকাল 8টা বাজে এখন। সেই 7:30 থেকে এই অবধি বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমাচ্ছে শুভ্রতা। ঘুমিয়েছে রাত 2টোর পরে। অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে শুভ্রতা ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে আবারও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় সশব্দে দরজা ধাক্কাচ্ছে কেউ। শুভ্রতা বিরক্ত হলো ভীষণ। অদ্ভুত তো, এই বাড়িতে কে এভাবে ওর দরজা ধাক্কাচ্ছে? ভাবতে ভাবতে চোখ খুলল শুভ্রতা। ঘড়িতে তাকিয়ে দেখল 8টা বাজে। বালিশের নিচ থেকে ফোন বের করে উঠে দাঁড়ালো। ভীষণ বিরক্ত লাগছে। ওর ঘুমের 12টাকে বাজিয়েছে ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলে দিল শুভ্রতা। দরজায় ফারহানা চৌধুরীকে দেখে বলে উঠল, মা, তুমি এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? এত বেলা অবধি ঘুমাচ্ছিস তুই? নতুন এসেছিস এই বাড়িতে, বলবেটা কি সবাই? কি বলবে? বাড়িটা তো আমাদেরও, তাই না? এত বছর ছিলাম না বলে কি পরের বাড়ি হয়ে গেছে নাকি? তাছাড়া রাতে ঘুমিয়েছি দেরিতে। তুমি নিচে যাও, আমি আসছি। শুভ্রতা দরজা বন্ধ করে বিরক্তি নিয়ে বসে পড়ল বিছানায়। পড়াশোনা, পরীক্ষা সব শেষ, তবুও একটু শান্তিতে ঘুমোতে দিবে না এরা ওকে। মিনিট দুয়েক বাদে আলমারি খুলে একটা থ্রিপিস বের করল শুভ্রতা। সেটা নিয়েই পা বাড়ালো বাথরুমে। মিনিট 15 গড়াতেই ফের দরজায় আওয়াজ হলো। শুভ্রতা বিরক্তি নিয়ে দরজা খুলে বেরোলো বাথরুম থেকে। বিছানা থেকে ওড়না গায়ে জড়িয়ে দরজা খুলতে খুলতে বলে উঠল, উফফা মা! বলেছিলাম না আসছি। এত বলেই সামনে দাঁড়িয়ে থাকা অচেনা পুরুষটিকে দেখে থেমে গেল। লোকটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে। শুভ্রতা থতমত খেয়ে খানিকটা পিছিয়ে যেতেই লোকটা বলে উঠল, সরি। সরি, আমি ভেবেছিলাম এটা আদিলের রুম। তাই এসেছিলাম। কথাটা বলেই চলে গেল লোকটা। শুভ্রতা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকল। কে লোকটা? আদিলের পরিচিত কেউ? দেখে তো মনে হচ্ছে আদিলের থেকে বয়সে বড়, তার মানে আদিলের ফ্রেন্ড নয়। তাহলে কে লোকটা? ভাবতে ভাবতে রুমে গেল শুভ্রতা। বাড়িতে এই সকাল সকাল কে এলো? ওদের বিয়ে উপলক্ষে কি এখন থেকেই মেহমান আসা শুরু করে দিয়েছে, নাকি নিজেকে পরিপাটি করে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে এলো? ডাইনিং, ড্রয়িং, দুই রুমেই চাঁদের হাট বসেছে যেন। বাবা মা, ভাই ভাবি, চাচা সবাই ব্যস্ত নতুন অতিথিদের সাথে আড্ডায়। হুইল চেয়ারে বসা একটা মহিলা। বয়সে ওর বাবার চেয়েও বড়। মহিলাটিকে চিনতে অসুবিধে হলো না শুভ্রতার। ফ্যামিলি অ্যালবামে দেখেছে ওনার ছবি। মহিলাটির সঙ্গেই বসা সেই লোকটা ওনার ছেলে হবে হয়তো। এদিকে ডাইনিংয়ে দুজন মেয়ে বসে নাস্তা করছে। সাথে আদিল আর নাসরিন চৌধুরীও আছেন। শুভ্রতাকে দেখেই মানহাজ চৌধুরী বলে উঠলেন, আরে শুভ্রা, এদিকে এসো। দেখো তো কারা এসেছে। চিনতে পেরেছ ওদের? শুভ্রতা মাথা নেড়ে হুইলচেয়ারে বসা মহিলার উদ্দেশ্য ভদ্রভাবে বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপি। কেমন আছেন? শুভ্রতার কথায় মহিলাটি ভালোভাবে তাকালো শুভ্রতার দিকে। সালামের জবাব দিয়ে বলে উঠল, কে এটা? আমাদের ছোট শুভ্রতা নাকি? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে। কেমন আছিস তুই? জি, আলহামদুলিল্লাহ। আলিনার পাশের সোফা খালি। শুভ্রতা সেখানেই গিয়ে বসে পড়ে।
আরিজ চৌধুরী অপর পাশের সোফায় বসা ছেলেটাকে দেখিয়ে বলে, এই যে, এটা হচ্ছে মিহান। আয়াজের থেকে 6 মাসের ছোট। মেহের আপার বড় ছেলে। নিউরোলজি নিয়ে পড়াশোনা শেষ করেছে। হসপিটালে জয়েন করেছে 1 বছর হবে। সুব্রতা মাথা তুলে একবার তাকায় মিহানের দিকে। মিহান ওর দিকে তাকিয়ে মুচকি হেসে আরিজ চৌধুরীকে বলে, আচ্ছা এই তাহলে সুব্রতা, যার সাথে আয়াজের বিয়ে হবে? সব কাজিনরা দূরে দূরে থেকে কেউই এখন আর কাউকে চিনি না। কথাটা বলেই হেসে উঠে মিহান। সুব্রতা কিছু বলে না। হঠাৎ ভাবনায় আসে, একটু আগে মিহান ওর রুমে গিয়েছিল কেন? তাদের তো এ বাড়িতে আসা যাওয়া রয়েছেই, তাহলে সে আদিলের রুম চিনবে না কেন? সুব্রতা মিনিট দুয়েক বসে থাকে এখানে। মিহান ওর দিকেই এক নজরে দেখছে। ব্যাপারটা ভালো লাগছে না সুব্রতার। তাই আলিনাকে বলে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যায়। আদিল আর মেয়ে দুটো হাসাহাসি করছে আর খাচ্ছে। এদের খাবার নমুনা দেখে মনে হচ্ছে আরও 1 ঘন্টাও এদের খাওয়া শেষ হবে না। নাসরিন চৌধুরী সুব্রতাকে দেখেই বলে উঠে, শুভ্রা এসেছ। বসে পড়ো। আয়াজ মাত্রই ফোন করেছিল। খবর নিল, তুমি খেয়েছ কিনা। নাসরিন চৌধুরীর কথা শুনে আদিল মিটিমিটি হাসছে। সুব্রতা চেয়ার টেনে আদিলের অপোজিটে বসে পড়ল। নাসরিন চৌধুরী চাপরোটা, ভাজি এনে টেবিলে রেখে মেয়ে দুটোর সাথে পরিচয় করালেন, এরা দুজন হচ্ছে তোমার ফুপির মেয়ে। ইরা আর মীরা। দুজনে এবার উচ্চ মাধ্যমিক শেষ করেছে। 1 বছরের বড় ছোট্ট, তাই একই ক্লাসে পড়াশোনা করে। সুব্রতা হেসে ওদের দিকে তাকাতেই আদিল ওদের উদ্দেশ্য ধমকে বলে, এই অভদ্রের দল। বড় বোন এসেছে, কোথায় সালাম দিয়ে কথা বলবি তা না বলদের মতো তাকিয়ে আছিস। আয়াজ ভাইয়ার বিয়ের আনন্দে তো নাচতে নাচতে কদিন আগেই চলে এসেছিস। ভাইয়া যদি জানে ভাইয়ার বউয়ের সাথে অভদ্রতা করছিস, তাহলে দেশে ফিরে তোদের অবস্থা খারাপ করে দিবে। ইরা বলে উঠে, আমরা তো ওনাকে চিনতাম না। এই প্রথম দেখা হলো। ধীরে ধীরেই না জানাশোনা হবে, তাই না সুব্রতা আপু? মীরাও সহমত পোষণ করে। সুব্রতার সঙ্গে নাস্তা খেতে খেতে পরিচিত হয়। আদিলের ফোনে কল আসায় ও উঠে চলে যায়। নাস্তা শেষে সুব্রতা বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ওর বাবা চাচা একসাথে কোথায় যেন গিয়েছে। মা চাচি, ফুপি নিজেদের মতো গল্পে ব্যস্ত। ইরামিরা আর মিহান তিনজনে একসাথে টিভি দেখছে ড্রয়িংয়ে। সুব্রতা ওদের দেখে বেরিয়ে যেতে নেয়। তখনই মিহান ডেকে উঠে, সুব্রতা, চলে যাচ্ছ যে, এসে বসো আমাদের সাথে। কথা বলি আমরা। মিহানের তুমি সম্বোধনটা কেন যেন পছন্দ হলো না সুব্রতার। মিহান ওর থেকে বয়সে বড়, সে হিসেবে তুমি করে বলতেই পারে, কিন্তু অপরিচিত একজন পুরুষের থেকে এমন সম্বোধনে অভ্যস্ত নয় সে। সুব্রতা পিছন ঘুরে তাকালো। ইরামিরা ওরাও সুব্রতাকে বসতে বলল। সুব্রতা স্বাভাবিক স্বরেই বলে উঠল, আমার একটু কাজ আছে। আদিল কোথায় আপনারা কেউ জানেন? আদিল ভাই তো বেরিয়েছে মনে হয়। ইরার কথা শুনে সুব্রতা বেরিয়ে যেতে নিলে মিহান ফের বলে উঠে, সুব্রতা, তখনকার ঘটনা নিয়ে কি তুমি আনইজি ফিল করছো? আসলে এই বাড়িতে আসা যাওয়া হলেও কখনো থাকা হয়নি। পড়াশোনা নিয়ে ব্যস্ততা যেত, তাই এলেও কিছুক্ষণ পরেই চলে যাওয়া হতো। আদিলের রুমে যাওয়া হয়নি, তাই চিনি না। আর সেজন্যই সুব্রতা বিরক্ত হচ্ছিল। অদ্ভুত তো এই লোক, সে কি কৈফিয়ত চেয়েছে? নাকি সকালের ঘটনাটা নিয়ে কিছু জিজ্ঞেস করেছে একবারও? আগ বাড়িয়ে কারোর এত কথা সুব্রতার পছন্দ নয়, তাই সে মিহানকে থামিয়ে দিয়ে অতি বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে, আমি তো আপনাকে সকালের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করিনি ভাইয়া। কোনো কৈফিয়ত চাইনি। সকালে যেটা হয়েছে সেটা নর্মাল একটা ইস্যু। এটা নিয়ে আনইজি ফিল করার কি আছে? আপনি আদিলের রুম ভেবে গিয়েছিলেন, সেটা তো তখনই বলেছিলেন, আমিও বুঝতে পেরেছি। তাহলে এই ব্যাপার নিয়ে এত কথা হচ্ছে কেন? আর যদি বলেন, আপনাদের সাথে বসার ব্যাপারে আনিজির কথা, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আমার কিছু কাজ আছে। আদিলকে খুঁজতে এসেছিলাম। কথাটা বলেই সুব্রতা বেরিয়ে যায়। মিহান থমথমে মুখে বসে পড়ে সোফায়। ছোট 2 বোনের সামনে একটা মেয়ে ওর সাথে এমন ব্যবহার করে গেল, এটা ঠিক হজম করতে পারল না মিহান। সুব্রতাকে সে যেমন ভেবেছে এখন দেখছে ঠিক তার উল্টো। আয়াজের ফ্লাইট পরশুদিন সকালে। অথচ দেশে ফিরে সুব্রতার সামনাসামনি হবে কখন, তার জন্য অধৈর্য হয়ে বসে আছে সে। ওর বিজনেসে 50% শেয়ারে আছে ইজহান। বেশ কাছের বন্ধু আয়াজের। তাই ওর হাতেই বিজনেসের পুরো দায়িত্ব দিয়ে দেশে যাবে আয়াজ। বিয়ের কথাবার্তা যেহেতু সবকিছুই ঠিকঠাক, তাই 15 দিনের জন্য দেশে যাচ্ছে সে। বিয়ের পর সুব্রতাকে নিয়ে আবার চলে আসবে এমনটাই পরিকল্পনা আয়াজের।
আদিলের সাথে কথা বলতে বলতে প্যাকিং করছে আয়াজ। আদিল নিজেই কল দিয়েছে। ফোনটা বিছানার একপাশে লাউডে দেয়া। আদিল উচ্চস্বরে কথা বলছে দেখে আয়াজ বলে উঠল, ফোন কানে নিয়ে কথা বললে এতক্ষণে আমার কান ফেটে যেত নিশ্চিত। আরো আস্তে কথা বলতে পারিস না? উহু, আমার পক্ষে এটা কখনো সম্ভব না। ওহ আচ্ছা, তাই নাকি? তাহলে বাবার সামনে মাথা নিচু করে বিড়ালের মতো মেও মেও করে কে? আদিল চুপ হয়ে যেতেই আয়াজ হেসে ওঠে। হঠাৎ কি মনে হতেই আদিল বলে উঠল, আজ সকালে মিহান ভাই, ফুপিরা সবাই এসেছে তোমার বিয়ে উপলক্ষে। তাই কয়েকদিন এখানেই থাকবে। মিহানের নাম শুনে সঙ্গে সঙ্গেই আয়াজের মুখের হাসি মিলিয়ে গেল। চেহারা কঠিন হয়ে এলো। কিছু একটা ভেবে বলে উঠল, আমি না আসা অবধি শুভ্রতার খেয়াল রাখিস। আদিল হ্যাঁ জানাতেই আয়াজ ফের জিজ্ঞেস করে, কোথায় তুই? বাড়িতে। এই তো বাড়ির কাছাকাছি। বেরিয়েছিলাম একটু কাজে। হুম, বাড়িতে যা। আর যেটা বললাম সেটা মাথায় রাখিস। শুভ্রতার খেয়াল রাখিস আদিল। আমি খুব দ্রুতই ফিরছি। কল রেখে দ্রুত কাপড় গোছাতে লাগলো আয়াজ। চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বছর কয়েক আগের মিহানের বলা কথাগুলো মনে হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে আয়াজের। এখানে থাকতে আর এক মুহূর্তও মন মানছে না। সম্ভব হলে এখনই দেশে ফিরে যেত আয়াজ। বাড়ির গেটের কাছাকাছি আসতেই ইফরাহর সঙ্গে মুখোমুখি হলো আদিল। পাশ কাটিয়ে গেট দিয়ে ঢুকতেই ইফরাহ ডেকে উঠল, কেমন আছো আদিল? আদিল না ফিরেই জবাব দিল, জি, ভালো। ইফরাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ইগনোর করছো কেন আমায়? তুমি কি ভাবছো ইগনোর করলেই আমি দূরে সরে যাব তোমার থেকে? ইফরামকে এখনো তুমি চেনো না আদিল। ইফরামরও যা পছন্দ হয় সেটাও নিজের করেই নেয়। আদিল ঘুরে তাকালো। ইফরামর ঠোঁটে হাসি। আদিল আশপাশে তাকিয়ে বলে উঠল, মতলব কি আপনার? আমার মাকে কিছু বলেছেন আপনি? শুনুন, যেটা সম্ভব না, যেটা আমার পছন্দ নয় সেটা করার চেষ্টা একদম করবেন না। কোনো রকম ফন্দি আটবেন না বলে দিলাম। কথাটা বলেই দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। ইফরাহ সেদিকে তাকিয়ে হেসে ফেলল। আদিল দ্রুত পায়ে বাড়ির ভেতর আসতেই সদর দরজায় শুভ্রতার সঙ্গে দেখা। আদিল, এসেছেন আপনি? চলুন কিছু কাজ আছে। শুভ্রতার কথায় আদিল চেয়ে থাকে 2 সেকেন্ড। এই মেয়ে ওকে দিয়ে আবার কি কাজ করাবে? গতকাল একবার লাগেজ দুটো টেনে রুমে নিতেই আদিলের জান বের হয়ে যাচ্ছিল। আদিলকে ভাবতে দেখে শুভ্রতা ফের বলে, কি হলো? কি ভাবছেন? আদিল দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু না আপু। বাড়ির পেছনে দিকটার অবস্থা যাতা করে রেখেছেন আপনারা। আমার রুম থেকে বাজে দেখা যায়। ওদিকে যান না আপনারা? ইস কি বাজে একটা অবস্থা, আসেন তো আমার সাথে। এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। শুভ্রতা হেঁটে এগিয়ে যায় বাড়ির পেছনে দিকটায়। আদিল মন খারাপ করে শুভ্রতাকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে বিড়বিড়িয়ে বলে, তুই ফেঁসে গেলি রে আদিল। ভাই আর হবু ভাবির হুকুম পালন করতে করতেই তুই শেষ। মাথার উপর তীব্র রোদ্দুর নিয়ে দাঁড়িয়ে আছে আদিল। ঘেমে নিয়ে চেহারা লাল হয়ে আছে। মনে মনে বিরক্ত হলেও সেটা প্রকাশ করছে না। কিছুক্ষণ আগে দুটো লোক ঠিক করেছে বাড়ির পেছনটা পরিষ্কার করানোর জন্য। তারা সাফাইয়ের কাজ শুরু করে দিয়েছে। শুভ্রতা নিজের রুমের বারান্দা থেকে এটাওটা নির্দেশনা দিচ্ছে। ঘণ্টা দুয়েক বাদে সবকিছু পরিষ্কার করার পর শুভ্রতার কথা অনুযায়ী 2-3টা ফুলের টব লাগিয়ে দেয়া হয়েছে। শুকনো মেহেদি গাছটার উপরের ডালগুলো ছেটে দেয়া হয়েছে। সঙ্গে বাড়ির সামনের জায়গাতেও কিছু গাছ লাগিয়েছে। শুভ্রতা ঠিক করেছে এগুলোর যত্ন করবে। লোক দুটোকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বিদায় করে বাড়ি এলো আদিল। ঘামে ভেজা চুপচুপে অবস্থায় আদিলকে দেখেই মিহান বলে উঠে, কি ব্যাপার আদিল? কি এত রাজকার্য সেরে এসেছিস, এই অবস্থা কেন? বাড়ির সাফসাফাইয়ের কাজ করে এসেছি। গায়ের ভেজা গ্যাঞ্জিটা খুলে কাঁধে নিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদিল। অপরদিকে একজোড়া নয়ন মুগ্ধতা নিয়ে দেখে গেল ঘামে ভেজা সেই পুরুষালী শরীরটাকে। মেয়েটার বেহাত দৃষ্টি বারবার দেখে গেল আদিলের নিয়মিত ব্যায়ামে গড়া সুঠাম দেহের দিকে। দুপুরের আগে শুভ্রতা আর নিচে এলো না। ফারহানা চৌধুরী আর নাসরিন চৌধুরী মিলে বাড়ির কাজ সামলেছেন। রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছুতেই সাহায্য করেছেন। আলিনাও চেয়েছিল হাতে হাতে সাহায্য করে দিতে, কিন্তু নাসরিন চৌধুরী কোনো কাজেই হাত দিতে দেননি। উল্টো কড়া গলায় বলেছেন, বাড়ির বউ তুমি, নতুন এসেছ, এখনো অনুষ্ঠানও করা হয়নি কিন্তু। আয়াজ দেশে ফিরলে তার পরদিন তোমাদের রিসিপশনের প্রোগ্রাম করা হবে।
সুতরাং ততদিন অবধি কিছু করতে পারবে না। ছেলেমেয়েরা আছে সব, ওদের সাথে গিয়ে সময় কাটাও। আলিনার আর কিছু বলার থাকে না। ড্রয়িং রুমেই ইরামিরা মিহানের সাথে সময় কাটায়। সাদাবও এসে যোগ দেয়। আড্ডার মাঝে মিহান সুব্রতাকেও ডাকতে বলে। ইরাকে সুব্রতার ঘরে পাঠায়। সুব্রতা আসে না। এত অপরিচিত মানুষজনের সঙ্গে আড্ডায় মশগুল হওয়া সুব্রতার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মিহানকে ওর মোটেও ভালো লাগেনি। আচার আচরণ কেমন যেন লেগেছে। আলিনা একবার চা পাঠিয়েছিল এর মাঝে। সুব্রতা চা খেতে খেতে ফোন দেখেই সময় কাটিয়েছে। দুপুরের দিকে গোসল সেরে খেতে এসেছে সুব্রতা। খাবারের টেবিলে সুব্রতাকে দেখে মিহান কিছু বলতে গিয়েও বলল না। যদি সকালের মতো এখনো মুখের উপর কথা শুনিয়ে দেয়। সবার সামনে দ্বিতীয়বার অপমানিত হবার ইচ্ছে মিহানের নেই। খাবার টেবিলে বসে সুব্রতা কোনোদিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শুরু করে। টেবিলের একদম কোণে সাদাবের পাশে বসেছে সে। মিহান এখনো দাঁড়িয়ে আছে। সুব্রতা অপর পাশের চেয়ারটা টেনে বসার আগেই আদিল দৌড়ে এসে বসে পড়ে। মিহান কিছু বলতে যেও বলে না। আলিনাও ব্যাপারটা ধরতে পারছে। সেও মিহানের ওপর ভীষণ বিরক্ত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলিনা বলে উঠে, মিহান আপনি এদিকে এসে বসেন। ইরার পাশের চেয়ারটা খালি আছে। মিহান একবার আদিলের দিকে চেয়ে ইরার পাশে এসে বসে পড়ে। আদিল, সাদাব, আলিনা তিনজনে জমিয়ে আড্ডা দিচ্ছে। সুব্রতা দ্রুত খাওয়া শেষ করে চলে যায়। নাসরিন চৌধুরী ডেকে উঠেন, আরে শুভ্রা, কোথায় যাচ্ছ? তুমি তো ঠিকমতো খেলেই না। সুব্রতার কানে কথাগুলো পৌঁছালেও সে কোনো জবাব দিল না। দ্বিতীয়বার ডাইনিং এগিয়ে ওই লোকের মুখ দেখার ইচ্ছে নেই ওর। রুমে এসেই সশব্দে দরজা বন্ধ করে দিল সুব্রতা। মেজাজ বিগড়ে আছে। ইচ্ছে করছে এই বাড়ি থেকে এবার চলে যেতে। যার জন্য এসেছিল তারই আসার কোনো নাম নেই। কবে আসবে আয়াজ? কবে দেখা হবে মানুষটার সাথে? আয়াজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সুব্রতা। বিকেলবেলা ঘুম ভাঙতেই নিচে হইচই শুনতে পেল। সুব্রতা দরজা খুলে উকি দিল নিচে। ইরামিরা ওরা সবাই তৈরি হয়ে আছে। সম্ভবত কোথাও বেরোবে। মিহানও তৈরি হয়ে বেরোলো। সুব্রতাকে দেখে এগিয়ে এলো। খোলা চুলের সুব্রতাকে দেখে নিল কিছুক্ষণ। অতঃপর গলা ঝেড়ে ডেকে উঠল, সুব্রতা, আমরা সবাই বেরোচ্ছি ঘুরতে। তুমি যাবে আমাদের সাথে? আচমকা মিহানের কণ্ঠ শুনে চমকে উঠল সুব্রতা। পেছনে ফিরতেই ধাক্কা লাগলো মিহানের সাথে। লোকটা বেশ লম্বা। 6 ফুট 2-3-এর আশেপাশে তো হবেই। সুব্রতার কাছে অবশ্য একটু বেশিই লম্বা লাগছে। সুব্রতা অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। মাত্র ঘুম থেকে উঠে এসেছে এখানে। চেহারায়, কণ্ঠে এখনো ঘুমের রেশ বিদ্যমান। অন্যদিকে চেয়ে বলে উঠল, সরি, শরীরটা ভালো লাগছে না। আপনারাই যান। সাদাব ভাই, আলিনা ভাবি ওনারাও যাচ্ছে সুব্রতা। তোমার খারাপ লাগবে না? সুব্রতা বিরক্ত হলো। এই লোকের সমস্যা কোথায় বুঝতে পারছে না ও। এক তানভীরের হাত থেকে রেহাই পেতে এখানে এসেছিল কিন্তু এখন দেখছে এখানেও আসতে না আসতেই নতুন ঝামেলা জুটে গেছে। এখন মনে হচ্ছে ইউএসএতেই ভালো ছিল। তানভীর অন্তত এই লোকের মতো গায়প্রা স্বভাবের ছিল না। সুব্রতা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, বললাম তো আমার শরীর ভালো লাগছে না। আপনারা ঘুরে আসুন। সুব্রতা চলে যায় রুমে। ঘটনাটা আদিলের দৃষ্টি এড়ায় না। আদিল এগিয়ে এসে মিহানকে সাথে নিয়ে নিচে যায়। সুব্রতার মাথা টগবগ করে ফুটছে। বড় বড় শ্বাস ফেলে রুমে পায়চারি করছে। 2 মিনিটের মাথায় আলিনাও মেসেজ করে সুব্রতাকে। সুব্রতা সঙ্গে সঙ্গেই নিষেধ করে দেয়। সাদাব আসে রুমে। গম্ভীর গলায় ধমকে উঠে, কি ব্যাপার সুব্রতা? এখানে আসার জন্য পরীক্ষার আগে থেকেই বাবাকে পাগল করে দিয়েছিলি। এখন এখানে এসে এমন অভদ্রতা করছিস কেন? সুব্রতা মেজাজ হারালো। কোথায় অভদ্রতা করেছি আমি? শরীর ভালো না তাই যাব না। মিথ্যে বলছিস তুই। মিহান, ইরা, মীরা ওরা সবাই চাইছে তোকে সঙ্গে নিয়ে যেতে। কাজিনদের সাথে কেমন ব্যবহার এগুলো? সুব্রতা নিজের মেজাজ ধরে রাখতে পারল না। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে চেঁচালো, কেমন ভাই তুমি? ছোট বোনের কোথায় অস্বস্তি, কোথায় শান্তি কিছু বুঝতে পারো না? ছোট বোনের দিকে আশপাশের লোকজনের দৃষ্টিভঙ্গি কেমন বুঝো না তুমি? সেসব বলে দিতে হবে তোমায়? সাদাব থেমে গেল 2 সেকেন্ডের জন্য। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সুব্রতার চোখে। ছোট বোনের দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল সাদাব। কয়েক সেকেন্ড গড়াতেই গটগট করে হেঁটে চলে গেল রুম থেকে। সুব্রতা বসে পড়ল বিছানায়।
ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। মেসেজটা অপরিচিত একটা নাম্বার থেকে এসেছে। নাম্বারটা ইউএসের। সুব্রতা কৌতূহল নিয়ে পড়তে লাগলো, পরশু সকালে ফ্লাইট। বেশি অপেক্ষা করাবো না আপনাকে। খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসছি। আপনাকে নিজের করে নেয়ার জন্য তর সইছে না শুভ্র মেঘ। আপনাকে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছে করছে। সমস্যা নেই। আর 2 দিন না হয় নিজেকে সামলে নিলাম। মানিয়ে নিলাম নিজের অস্থির হৃদয়কে। ভালো থাকবেন সুব্রতা। নিজের খেয়াল রাখবেন। আজ। মেসেজটা পড়ে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সুব্রতার। আজ নিশ্চয়ই নাম্বারটা ওর বাবার কাছ থেকে নিয়েছে। সুব্রতার বিগড়ে যাওয়া মেজাজটা মুহূর্তেই ফুরফুরে হয়ে গেল। মিনিট 20 কাটালো বারান্দায়। সন্ধ্যায় মাগরিবের আজান দিতেই ঘরে এলো। নিচতলায় গিয়ে কিচেনে উকি ঝুঁকি দিল। ফারহানা চৌধুরী বলে উঠলেন, কিরে সবার সাথে গেলি না কেন? মাথা ধরে আছে। চা খাবো। নাসরিন চৌধুরী চায়ের কেটলি আর কাপ নিয়ে ডাইনিংয়ে রাখতে রাখতে বলেন, শুভ্রা এসো। চা খেয়ে যাও। তোমার চা খাওয়ার ব্যাপারে ভাবি বলেছে আমায়, তাই তো চা বানিয়ে নিয়ে এসেছি। সুব্রতা মুচকি হেসে চায়ের কাপ নিয়ে বসে চায়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তোমার হাতের চা তো অনেক মজা। থ্যাংক ইউ চাচিমণি। নাসরিন চৌধুরী হাসেন। ফারহানা চৌধুরীকে চা দিয়ে বলেন, ভাবি আপনারা বসেন। আপাকে নিয়ে আসি। ওনার কথার মাঝেই হাজির হলেন মেহের চৌধুরী। কই আমার চাটাও দাও। সুব্রতার হাতের পাশেই কেটলি ছিল। তাই ও নিজেই একটা কাপে চা ঢেলে এগিয়ে দিয়ে বলল, ফুপি নিন। মেহের চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে বলেন, ফারহানা, তোমার মেয়ে মাশাআল্লাহ ভীষণ নম্রভদ্র। আগে শুনতাম, ছেলেমেয়েরা বিদেশে বড় হলে নাকি উশৃঙ্খল চলাফেরা করে, অভদ্র হয়ে যায়, কিন্তু সুব্রতাকে দেখে পুরো ধারণাই পাল্টে গেছে। আয়াজের সাথে বিয়ে ঠিক না থাকলে সুব্রতাকে আমার মিহানের বউ করে নিতাম। অবশ্য এমনিতেও আয়াজের থেকে মিহানের সাথেই বেশি মানাতো সুব্রতাকে। কথাটা কানে পৌঁছাতেই সুব্রতার হেঁচকি উঠে গেল। নাসরিন চৌধুরী পানি এনে খাওয়ালেন। মেহের চৌধুরীর কথাটা মোটেও পছন্দ হলো না ফারহানা চৌধুরী, নাসরিন চৌধুরী ওনাদের। ফারহানা চৌধুরী গমগমে স্বরে বলে উঠলেন, এসব কি বলছেন আপা? মাথা ঠিক আছে আপনার? শোনেন, এসব কথা ভুলেও আপনার 2 ভাইয়ের সামনে তুলবেন না। নাসরিন চৌধুরীও সহমত পোষণ করে বলে উঠেন, দেখেন আপা, আয়াজ পছন্দ করেছে সুব্রতাকে। ওরা দুজনেই বিয়েতে রাজি। আর আমার ছেলেটা কোন দিক থেকে কম যে শুভ্রার সাথে মানাবে না? মেহের চৌধুরী তেলেবেগুনে জ্বলে উঠেন। আমার মিহান পড়াশোনা করে ডাক্তার হয়েছে। দেখতে শুনতে ভালো, ভদ্র। এমনিতেও তো প্রথমে শুনেছিলাম আয়াজ নাকি বিদেশে অন্য কাউকে পছন্দ করে। বিয়েই নাকি করতে চায়নি সুব্রতাকে। আমার মিহান কোনো মেয়ের দিকে কোনোদিন তাকায়নি, পছন্দ তো দূর। আর যাই হোক, তোমার ছেলের মতো চরিত্রে সমস্যা নেই মিহানের। গিয়ে দেখো ওই মেয়েকে নিয়ে কত রাত কাটিয়েছে। নাসরিন চৌধুরী চেঁচিয়ে উঠলেন, আহাপা, চুপ করেন। আমার ছেলের নামে উল্টোপাল্টা বলবেন না। আয়াজ শুভ্রাকে না দেখেই তখন মানা করেছিল। এখনই বিয়ে করতে রাজি ছিল না। ওর ছবি দেখার পর বিয়েতে রাজি হয়েছে। মেহের চৌধুরী মুখ বাঁকিয়ে বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই নাসরিন। সব সত্যি জানি আমরা। সুব্রতা আর এসব নিতে পারল না। চা রেখেই উঠে চলে গেল। ফারহানা চৌধুরী চুপ হয়ে গেলেন। নাসরিন চৌধুরী জোরালো স্বরে বলে উঠলেন, মেহের আপা, আপনি বয়সে বড়, তাই এখনো ভদ্রভাবে কথা বলছি। প্লিজ আমার ছেলের বিয়েতে কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেন না। শুভ্রার মনের ভেতর এখন কি চলছে বলুন তো? মেয়েটা কি না কি ভাবছে এখন আয়াজকে নিয়ে আল্লাহ জানে। নাসরিন চৌধুরী আর এক মুহূর্তও থাকলেন না এখানে। ছুটে গেলেন সুব্রতার রুমেট। ফারহানা চৌধুরীর মাথার উপর দিয়ে সবটা চলে গেল। যার সাথে মেয়ের দিবে সেই ছেলের সম্পর্কে যদি এমন কথা শুনে তাহলে কোন মায়ের মনি বা শান্ত থাকবে? সুব্রতা রুমের দরজা পর্যন্ত আসতেই ডেকে উঠেন নাসরিন চৌধুরী। অনিচ্ছা সত্ত্বেও সুব্রতার পা থেমে গেল। সুব্রতা ঘুরে দাঁড়াতেই নাসরিন চৌধুরী এগিয়ে এসে বলেন, রুমে চলো। কথা আছে তোমার সাথে। নাসরিন চৌধুরী ওর হাত ধরে রুমে নিয়ে বিছানায় বসালেন। নিজেও পাশে বসে বলে উঠলেন, মেহের আপা এমনি শুভ্রা। ওনার কথায় তুমি কিছু মনে করো না। বিশ্বাস করো, আমার আয়াজ মোটেও এমন নয়। আয়াজ তোমাকে দেখে পছন্দ করেছে। দিনরাত ফোন করে তোমার খবর নিচ্ছে। দূরে থেকেও তোমায় ভীষণ ভালোবাসে। আমার ছেলেকে আমি ভালোভাবেই চিনি শুভ্রা।
ও মন থেকে কাউকে ভালো না বাসলে এভাবে প্রতিবেলায় ফোন দিয়ে খবর নিত না। মেহের আপা এমন ধরনের কথা বলেই থাকেন, কিন্তু ওনার ছেলের সাথে তোমার বিয়ের জন্য যে কথাগুলো বলেছে আজ, সেগুলো কেন বলেছে জানি না। আমার ছেলের বিয়ে ভাঙতে এভাবে উঠে পড়ে লেগেছে কেন তাও জানি না। কিন্তু বিশ্বাস করো, আমার আয়াজ এমন নয়। শুভ্রতা চুপ করে সবটাই শুনল। নড়েচড়ে বসে বলল, চাচিমণি, প্লিজ, এসব কিছু আমার আর ভালো লাগছে না। আমি সরাসরি আয়াজের সাথেই কথা বলবো। উনি দুদিনের মাঝেই আসবে। তার মানে তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? আমি সবটা ওনার থেকেই জানতে চাই। আমি জানি, কিছু লোক মানুষের বদনাম করেই শান্তি পায়। তাদের কাজই এটা। কারো ভালো সহ্য হয় না তাদের। কিন্তু তবুও। নাসরিন চৌধুরী উঠে যেতে যেতে বলেন, ঠিক আছে। তুমি যা ভালো মনে করো। শুভ্রতা চেয়ে রয়। কিছু বলে না। মস্তিষ্কে জুড়ে মেহের চৌধুরীর বলা কথাগুলোই বারবার বিচরণ করছে। কিন্তু মন বারংবার বলে যাচ্ছে,